আচ্ছা, দেখো আগের দিন কালকে আমরা ওই অক্টাহেড্রাল জিওমেট্রির নিয়ে আলোচনা করছিলাম। সেখানে সিএফএসি যে কনসেপ্ট, সিএফএসি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে শেষে আমরা ডিসকাস করেছিলাম আর কি। এবং তার আগে আমরা হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স নিয়ে আলোচনা করেছিলাম, কখন হাই স্পিন হবে কখন লো স্পিন হবে। সেখানে আমরা পেয়েছিলাম যে এনার্জি গ্যাপ মানে 10 ডিকিউটা যখন পেয়ারিং এনার্জির থেকে কম হবে তখন হাই স্পিন হবে, আর 10 ডিকিউটা যখন পেয়ারিং এনার্জির থেকে বেশি হবে তখন স্পিন পেয়ারিং হবে, মানে লো স্পিন হবে। তো তারপরে আমরা সিএফএসি ক্যালকুলেশনের নিয়মটা শিখেছিলাম যে কীভাবে আমরা কোনো একটা ডি আয়নের ক্ষেত্রে বা ডি ইলেকট্রনের ক্ষেত্রে সিএফএসি আমরা বা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, তো নিশ্চয়ই সবার মনে আছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন ওই যে D1 থেকে D10 পর্যন্ত যে আয়নগুলো রয়েছে তাদের সিএফএসি ক্যালকুলেট করব। D1 থেকে D10 পর্যন্ত যে আয়নগুলো রয়েছে বা যে সিস্টেমগুলো রয়েছে তাদের প্রত্যেকে সিএফএসি ক্যালকুলেট করব, হাই স্পিন এবং লো স্পিনে যাদের যা হবে টবে সবগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তো হেডিং দাও। সিএফএসি অফ ডিএন সিস্টেম, সিএফএসি অফ ডিএন সিস্টেমস। ওকে, যে কোনো ডিএনটা হচ্ছে 1 to 10। আচ্ছা, তো আমরা কি করব সেটা হচ্ছে, আমরা যেটা করব সেটা হচ্ছে তিনটে কলম করব আমরা। একটা কলম লিখবো আমরা ডিএন সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, আর একটা কলম করব হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, আর একটা হচ্ছে সিএফএসি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তিনটে কলম করো সবাই। হয়েছে? হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা, তো আমরা D1 থেকে শুরু করব। ধরো D1, তাহলে D1 সিস্টেম যদি হয় তার মানে ডিতে আমার কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তো এই রকম D1 সিস্টেমের একটা এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে দেখো, স্ক্যান্ডিয়াম 2+। স্ক্যান্ডিয়ামের কনফিগারেশন হচ্ছে 4s2 3d1। এবার স্ক্যান্ডিয়াম 2+ যখন হবে তখন D1 কনফিগারেশন আমরা ধরছি। তাহলে D1 সিস্টেম যারা, তাদের ক্ষেত্রে আমরা কি করে সিএফএসি ক্যালকুলেট করব? তাহলে D1 সিস্টেমের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন আমার কি হবে? ইন অক্টাহেড্রাল জিওমেট্রি। আর যেখানে ব্র্যাকেটে লিখে রাখো, আমরা যে ক্যালকুলেশনটা করছি সেটা হচ্ছে অক্টাহেড্রালের জন্য। অক্টাহেড্রাল জিওমেট্রি। তো অক্টাহেড্রাল জিওমেট্রির জন্য সিএফএসি ক্যালকুলেট করছি। সিমিলারলি আমরা টেট্রাহেড্রাল এবং অন্যান্য স্কোয়ার প্ল্যানার এইগুলোর জন্য করতে পারি। তো আমরা প্রথমে যখন D1 সিস্টেম করছি তাহলে দেখো আমরা রাফলি এখানে একটা জিনিস আমরা করে নেব। সেটা হচ্ছে যে আমরা যদি স্প্লিটিংটা বলি, মানে জাস্ট T2G EG যে স্প্লিটিং, সেটা কি না আমরা জানি তিনটে থাকে T2G-তে আর উপরে থাকে দুটো, তাই তো? তাহলে এইটা হচ্ছে T2G আর এটা হচ্ছে ইজি। তাহলে এখন যদি আমি ইলেকট্রন বসাই তাহলে D1 সিস্টেম মানে আমার ইলেকট্রনটা প্রথমে কোথায় যাবে বলো? T2G তে, T2G1। T2G1। তার মানে আমার কনফিগারেশন কি হচ্ছে? কনফিগারেশন হচ্ছে T2G1 EG0, তাই না? ঠিক তো? তাহলে হ্যাঁ দাদা। T2G, তাহলে আমরা কিভাবে লিখবো? T2G1 EG0।
এই হচ্ছে লেখার নিয়ম। এবার এর সিএফএসি ক্যালকুলেট করতে হবে। সিএফএসি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এইটা যদি আমার বেডি সেন্টার হয়, তাহলে নিচের দিকে টি টু জিটা নামে হচ্ছে -4 ডিকিউও, আর এই উপরের দিকে উঠে হচ্ছে +6 ডিকিউও। তাহলে দেখো আমার যে ইলেকট্রনটা নেমেছে হচ্ছে একটা, তাহলে আমার সিএফএসি কি হবে? সিএফএসি হচ্ছে টি টু জিতে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে 1 ইন্টু কতটা নেমেছে? এক একটা ইলেকট্রন -4 ডিকিউ করে। তাহলে -4 ডিকিউ করে নেমেছে কজন? না একজন। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে যে -4 ডিকিউও। ক্লিয়ার? আচ্ছা, এবার লেখো ডি টু কনফিগারেশনের ক্ষেত্রে আর একটা ইলেকট্রন বেড়ে গেল, তাই না? তো আর একটা ইলেকট্রন যদি বেড়ে যায় সেটা কোথায় যাবে? টি2জিতে টি2জি2 হবে। টি টু জিতেই হবে। তাহলে টি টু জিতে যদি হয়, তাহলে টি টু জিতে আমি আর একটা ইলেকট্রন যদি বাড়িয়ে দিই, তাহলে আমার এখন এখানে কি দাঁড়াচ্ছে? এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে T2G2 Eg0। ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? না বুঝতে পারলে বলবে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব? ওই একই রকম ভাবে দুটোই টি টু জিতে আছে, তাহলে 2 ইন্টু এক একজন -4 ডিকিউ করে, তাহলে কত হচ্ছে? -8 ডিকিউও। ঠিক তো? আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে ডি থ্রি যদি হয়, তাহলে তার কনফিগারেশনে ইলেকট্রন লাস্ট থার্ড ইলেকট্রনটা কোথায় যাবে? টি2জি3। টি টু জিতেই যাবে। T2G ঠিক আছে, তাহলে টি টু জিতে যদি যায়, তাহলে আমার এখানে T2G3 হয়ে যাবে। তাহলে কনফিগারেশন কি দাঁড়াচ্ছে? কনফিগারেশনটা দাঁড়াচ্ছে হচ্ছে T2G3 Eg0। তাহলে T2G3 Eg0 মিন্স 3 ইন্টু -4 DQO, that is equal to -12 DQO। ঠিক তো? আচ্ছা, এরপরে D4 D4 এর ক্ষেত্রে কি হবে? দেখো, ভাবো তো দেখি, লিখবে না কেউ, আগে বলো D4 এর ক্ষেত্রে কি হবে? দু রকম হবে দাদা। তো টি2জি3 ইজি1। আচ্ছা, হ্যাঁ, T2G হাই স্পিন লো স্পিন দেখতে হবে। দেখো এতক্ষণ পর্যন্ত D1 D2 এন্ড D3 এখানে একটাই প্রবাবিলিটি অফ কনফিগারেশন ছিল, একটাই সম্ভাবনা, সেটা হচ্ছে ওই সব টি টু জিতেই যাবে, এছাড়া আর কিছু ছিল না। কিন্তু এখন যখন D4 এ তুমি প্রবেশ করলে, তখন দেখো এই ফোর্থ ইলেকট্রনটা তুমি কোথায় বসাবে, সেক্ষেত্রে একটা কনফিউশন থেকে যাচ্ছে। কনফিউশনটা হচ্ছে এইরকম, যে এই যে ফোর্থ ইলেকট্রনটা আমি এই টি টু জিতেও যদি বসাই, তাহলে পেয়ারিং হলো। তো পেয়ারিং হলো মানে এটা হচ্ছে লো স্পিন হলো। আচ্ছা, আর একটা প্রবাবিলিটি হচ্ছে যে এই ফোর্থ ইলেকট্রনটা আমি পেয়ারিং না করে আমি ইলেকট্রনটাকে এইখানে বসাতে পারি। তাহলে পেয়ারিং যদি না হয়, তাহলে স্পিন বেড়ে গেল, বা স্পিন মাল্টিপ্লিসিটি বেড়ে গেল, মানে প্যারালাল স্পিনের সংখ্যা বেড়ে গেল। তাহলে এটা হলো হাই স্পিন কনফিগারেশন। তাহলে D4 এ দুটো কনফিগারেশন হতে পারে, মানে দু রকম সম্ভাবনা হতে পারে কনফিগারেশনে। একটা হচ্ছে তোমার হাই স্পিন, মানে T2G3 Eg1, আর আরেকটা হচ্ছে T2G4 Eg0। ক্লিয়ার? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আমরা এখানে দু রকম ভাবে ব্যাপারটাকে ভাবতে পারি। তাহলে D4টাকে আমরা দু রকম ভাবে লিখবো, মানে দুটো সম্ভাবনা এখানে আমাদের আছে। তাহলে D4
এটাকে আমি দুটো ভাগে ভেঙে দিচ্ছি। একটা হচ্ছে হাই স্পিন এইচএস, আর একটা হচ্ছে লো স্পিন। যদি হাই স্পিন হয় তাহলে কনফিগারেশনটা কি হবে? T2G3 EG1. T2G3 EG1। আর যদি লো স্পিন হয় তাহলে কি হবে? T2G4 T2G4 EG0। ঠিক তো? কারোর কোনো কনফিউশন নেই তো? না দাদা। এই দুটোর জন্য দুটো হলো, তাই তো? আচ্ছা, এইবার এই যে দুটো কনফিগারেশন হলো, তাহলে প্রথমটা দেখো হাই স্পিনের জন্য T2G3 EG1, তার যদি সিএফএসি ক্যালকুলেট করতে হয় তাহলে কি করব? T2Gতে আছে তিনজন, তাহলে তিনজন হচ্ছে -4 ডিকিউ করে স্টেবিলাইজড হয়েছে, আর একজন ইজিতে আছে, সে কি হচ্ছে না +6 ডিকিউ আনস্টেবল হচ্ছে, মানে ডিস্টেবিলাইজড হচ্ছে। তাহলে টোটাল সামেশন কত হবে? তাহলে আমরা ঠিক সিম্পলি একভাবে করতে পারি। -6. হ্যাঁ, তাহলে 3 ইন্টু -4 ডিকিউও প্লাস 1 ইন্টু +6 ডিকিউও। ঠিক আছে? তাহলে এটা কত আসছে বলো? এটা আসছে -6 ডিকিউও। তাহলে এটা হয়ে গেল তার নেট স্টেবিলাইজেশন এনার্জি বা সিএফএসি। আচ্ছা, এইবার যখন তুমি D4 তার লো স্পিনটা করবে, লো স্পিনে তুমি দেখতে পাচ্ছ T2G4 চারটেই T2Gতে আছে, তাহলে প্রত্যেকে -4 করে যদি স্টেবিলাইজড হয় তাহলে চারজন হবে 4 × -4 ডিকিউও। এটা হবে তো? বুঝতে পারছো? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এটা কত হবে সিএফএসি? 16 প্লাস একটা পেয়ারিং এনার্জি থাকবে। আচ্ছা, তাহলে এখানে সিএফএসি আমাদের এখানে আসছে এই ক্যালকুলেশনে -16 ডিকিউ। কিন্তু তুমি খেয়াল করো এই জায়গাটায়, ভালো করে সবাই শুনবে একদম, এই জায়গাটায় প্রচুর ছেলে মেয়ে ভুল করে। সেটা হচ্ছে এই রকম, কারণ একটা দুটো বই মিসগাইড করেছে, যেমন আরপিএস ভলিউম 2 মিসগাইড করেছে। সুতরাং এই জায়গাটা একটু সিরিয়াসলি ব্যাপারটাকে দেখবে। এই যে আমার স্প্লিটিংটা এখান থেকে হয়েছে, তাই তো? ঠিক তো? এই হচ্ছে আমাদের স্প্লিটিং। এবার যখন তুমি D4 কে লেখো, হ্যাঁ, D4 কে যখন লেখো, D4 মানে কি? ধরো এমনি ডিতে 5টা অরবিটাল, 5টা সেম এনার্জিতে আছে, 5টা সেম এনার্জিতে আছে, তাহলে 5টা অরবিটালে 4টে ইলেকট্রন কিভাবে লেখো আমরা? কিভাবে লিখি? এইভাবে, এইভাবে। সেটাই তো এখানে লেখা হবে ফ্রি গ্যাসিয়াস আয়ন, মানে 4টে অরবিটালে 4জন, এই 4জন, এই 4জন 4টে অরবিটালে লেখা হবে। তাহলে টোটাল নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত এখানে? 4. n = 4। এইটা খেয়াল রাখো, n = 4। যখন তুমি D4 এর তুমি জেনারেল এমনি তুমি ডি বক্স ডায়াগ্রামে লিখবে, এই যে বক্স ডায়াগ্রাম, এই বক্স ডায়াগ্রামে এইভাবে লিখি আমরা। তো এইখানে যদি লিখি তাহলে বক্স ডায়াগ্রামে হচ্ছে 4টে আমি আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছি। এবার আমি যখন লো স্পিন কনফিগারেশন ইন ক্রিস্টাল ফিল্ডে লিখছি, তখন আমি কি লিখছি না T2G4 EG0, তাই তো? এই যে T2G4 EG0 লো স্পিন। তো T2G4 EG0 যখন, তখন এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কত? দুটো। দুটো। তাহলে স্পিন পেয়ারিং কত হয়েছে? কটা স্পিন পেয়ারিং হয়েছে অ্যাডিশনালি? একটা। একটা স্পিন পেয়ারিং হয়েছে। তো একটা স্পিন পেয়ারিং যদি হয়, তাহলে আমাকে এই একটা পেয়ারিং করার জন্য কত অ্যামাউন্ট অফ এনার্জি খরচ করতে হয়? কি খরচ করতে হয়? এই পেয়ারিংটা করার জন্য কি খরচ করতে হয় আমাকে? হ্যাঁ বলো। স্যার পি এনার্জি। পি খরচ করতে হয়, পেয়ারিং এনার্জি খরচ করতে হয়। কটা পি খরচ করতে হচ্ছে? একটা। একটা। তাহলে আমাকে এখানে
সিএফএসি, তো সিএফএসি মানে নেগেটিভ সিএফএসি, সিএফএসি সবসময় দেখো নেগেটিভ। এবার নেগেটিভ মানে রিলিজিং এনার্জি, আর আমি খরচ করছি, তাহলে সেটা প্লাস লিখবো না মাইনাস লিখবো? প্লাস। এখানে প্লাস পি লিখবো না মাইনাস পি লিখবো বলো? স্যার প্লাস। প্লাস পি। কেন? কারণ আমার সিএফএসিটা নেগেটিভ, কারণ এটা স্টেবিলাইজেশন এনার্জি, আর পিটা তো ডিস্টেবিলাইজেশন এনার্জি, মানে আমি সিস্টেমকে দিচ্ছি, তাহলে পেয়ারিং এনার্জি অলওয়েজ পজিটিভ হবে। তো পেয়ারিং এনার্জি পজিটিভ হবে, এবং এখানে একটাই পি লিখেছি কারণ আমার ফ্রি আয়নের রেসপেক্টে অ্যাডিশনালি একটা পেয়ারিং হয়েছে, ফ্রি আয়নের রেসপেক্টে একটা পেয়ারিং হয়েছে, তাই জন্য আমাকে একটা লিখতে হবে সবসময় ফ্রি আয়নের রেসপেক্টে। তো এইটা একটু মাথায় খেয়াল রাখবে, কারণ এইটা ভুল হয় এর পরের কনফিগারেশন যখন লিখবো তখন, এক্ষেত্রে কোনো ভুল হবে না, কিন্তু এর পরের কনফিগারেশনে ভুল লেখে অনেকে, সেটা দেখছি আমরা যখন করবে দেখতে এর পরের কনফিগারেশনই দেখতে পাবে। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি কত সিএফএসি হলো? -16 ডিকিউও প্লাস পি। ওকে, ঠিক আছে, সবার মিলেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এরপরে তাহলে আমাদের D4 এর সমস্যা নেই। D4 এ আমাদের দেখো লো স্পিনে একটা পেয়ারিং আসবে, আর খেয়াল রাখবে এখানে টোটকা হচ্ছে সবসময় পেয়ারিং যে টার্মটা, পি টার্মটা সবসময় লো স্পিন কনফিগারেশনই আসে, হ্যাঁ, হাই স্পিনে কোনো আসবে না, তাই না? তাহলে হাই স্পিনে হচ্ছে যা ফ্রি আয়নে যে এরকম ভাবে থাকে, হাই স্পিনে সেরকম ভাবেই থাকে, সুতরাং এক্সট্রা কোনো অ্যাডিশনাল পেয়ারিং হয় না, তাই জন্য হাই স্পিন কনফিগারেশনে কখনো পেয়ারিং আসে না, পি আসে না, পি যা আসবে সব হচ্ছে লো স্পিনে আসবে। আচ্ছা, তাহলে এবার নেক্সট হচ্ছে D5 কনফিগারেশন। D5 কনফিগারেশনের ক্ষেত্রে দেখো এখানেও একই রকম ভাবে হাই স্পিন অ্যান্ড লো স্পিন। আচ্ছা, হাই স্পিন D5 মানে কি হবে বলো? T2G3 EG2। দেখো সবাই এমনি ক্যালকুলেট করতে শিখে গিয়েছো কিভাবে বসাতে হয়, এইভাবে আর প্রতিবার এর পরবর্তীতে কখনো এরকম ডায়াগ্রাম লিখে বসানোর দরকার পড়বে না। তাহলে হাই স্পিন যদি হয়, তাহলে আমরা জানি হাই স্পিন হলে তাহলে পাঁচটা এইভাবে বলবে, তাহলে T2G3 EG2, T2G3 EG2। আর যদি লো স্পিন হয় তাহলে কি করবে তুমি? লো স্পিন হলে কি করবে? T2G5 T2G তেই বসবে সব। তাহলে T2G5 EG0, তাহলে T2G5 EG0, এটা হয়ে গেল লো স্পিন। এবার সিএফএসি ক্যালকুলেশনে চলে এসো, তাহলে প্রথম হাই স্পিনের সিএফএসি ক্যালকুলেশনে কি আসবে? 3 ইন্টু -4 ডিকিউও প্লাস 2 ইন্টু +6 ডিকিউও, এটা করলে কত আসে বলো? 0 0 আসে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট মানে কনফিগারেশন যেখানে সিএফএসি 0, তাহলে D5 হাই স্পিনে সিএফএসি কিন্তু 0। আচ্ছা, নেক্সট T2G5 EG0, এটাতে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি আসছে? 5 ইন্টু -4 ডিকিউও, এটা আসছে। আচ্ছা, এখানে পেয়ারিং যোগ হবে না, হবে না? হবে দাদা, 2P হবে। আচ্ছা, এবার এখানে কটা পেয়ারিং হবে? দুটো। আচ্ছা দেখো, সবসময় অ্যাডিশনাল পেয়ারিং দেখতে হবে। দেখো আমি যদি ফ্রি আয়নে লিখতাম তাহলে ফ্রি আয়নে এই হচ্ছে D5, তো D5 ফ্রি আয়নে এখানে 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 পেয়ারিং আছে না নেই? ফ্রি আয়নে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, পেয়ারিং আছে না নেই? পেয়ার্ড কন্ডিশনে আছে কেউ? না নেই। না দাদা। তাহলে যখন তুমি 8 এর T2G5 করছো তখন এখানে পেয়ারিং কটা হয়েছে অ্যাডিশনালি? দুটো। দুটো। তাহলে তোমার কোনো পেয়ারিং ছিল না, তুমি দুটো পেয়ারিং করেছো, তার মানে এটাই হচ্ছে তোমার মানে টোটাল পেয়ারিং
তাহলে এখানে লিখতে হবে কত? 2p 2p। তাহলে এটা করলে হচ্ছে মাইনাস 20 ডিকিউ ও প্লাস 2p। ক্লিয়ার? তাহলে সবসময় এখানে খেয়াল রাখবে অ্যাডিশনাল পেয়ারিং is to be considered. Additional pairing is to be considered. Okay? আচ্ছা, এরপরে D6 এর ক্ষেত্রে কি দুটো কনফিগারেশন হবে না একটা কনফিগারেশন হবে? দুটো হবে। আচ্ছা, D6 এর ক্ষেত্রেও দেখব দুটো কনফিগারেশন হবে, দেখা যাক। হ্যাঁ, একটা হবে না দুটো হবে দাদা। হ্যাঁ দুটো হবে। তাহলে হাই স্পিন অ্যান্ড লো স্পিন। আচ্ছা দেখি হাই স্পিন অ্যান্ড লো স্পিন, তাহলে এখানে কি আসছে দেখো। তাহলে D6 খেয়াল করো ভালো করে, এই জায়গাটা এবার গন্ডগোল হতে পারে। D6, আচ্ছা দেখো D6 মানে এই হলো D6 ফ্রি গ্যাসিয়াস আয়ন, তাই না? আচ্ছা, তারপরে এখানেও আমি এটাকে এখানে লিখলাম, তাহলে D6 ফ্রি গ্যাসিয়াস আয়ন। আচ্ছা, এবার হাই স্পিন যদি হয় তাহলে কি লিখবো আমরা? T2G 3 T2G C2G4 Eg2। T2G4 Eg2, তাই তো? এটা তো? আচ্ছা, তাহলে হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ। T2G4 Eg2, আর যদি আমি স্লো স্পিন করি তাহলে কি হবে? T2G6 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 Eg0। এই হচ্ছে কনফিগারেশন। আচ্ছা, তাহলে এখানে লিখে দিই, একটা হচ্ছে হাই স্পিন যখন হবে তখন T2G4 Eg2, আর আরেকটা হবে T2G6 Eg0। ওকে, কার কোনো প্রবলেম নেই তো? না আচ্ছা, এইবার T2G4 Eg2 তে যদি আমি এর সিএফএসিটা লিখি তাহলে কি হবে? 4 ইন্টু -4 ডিকিউও প্লাস 2 ইন্টু +6 ডিকিউও, তাহলে কত হচ্ছে? -4 ডিকিউ। আচ্ছা, এরপরে যখন তুমি লো স্পিন কনফিগারেশন দেখবে তাহলে ছটাই আছে T2G, তাহলে 6 ইন্টু -4 ডিকিউও। এবার পেয়ারিং আসবে না? হ্যাঁ দাদা। হ্যাঁ, আমরা কি বলেছি তিনটে pairing আসবে। লো স্পিনে সবসময় পেয়ারিং আসবে। তাহলে পেয়ারিং যদি আসে তাহলে কটা পেয়ারিং আসবে? দুটো। দেখো এখানে এখানে পেয়ারিং কটা আছে? এখানে পেয়ারিং কটা আছে? একটা। একটা আছে। এখানে পেয়ারিং কটা আছে? এখানে পেয়ারিং কটা দেখতে পাচ্ছ? পেয়ার কন্ডিশনে কটা আছে? তিনটে। তিনটে তিনটে। তাহলে অ্যাডিশনালি কটা হলো? দুটো। দুটো এক্সট্রা করে হলো, তাই তো? তো এখানে আমরা কত লিখবো? 3p না 2p? 2p 2p লিখবো। কিছু কিছু বই, লোকাল বই, তারা এটাকে 3p লিখে বসে আছে। এটাকে অ্যাভয়েড করবে। এখানে সবসময় খেয়াল রাখতে হবে তুমি ফ্রি গ্যাসিয়াস আয়নের রেসপেক্টে স্টেবিলাইজেশন ক্যালকুলেট করছো, ফ্রি আয়নের রেসপেক্টে। তাহলে ফ্রি আয়নে যা ছিল তার থেকে অ্যাডিশনালি কতটা স্টেবিলাইজড হলো সেটা ক্যালকুলেট করছো। তো ফ্রি আয়নে যদি পেয়ারিং একটা থেকে থাকে তাহলে তার রেসপেক্টে এক্সট্রা কটা হলো সেটাই তোমার ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে এক্ষেত্রে কখনো 3p লেখা যাবে না, তাহলে এক্সট্রা অ্যাডিশনাল কতটা হলো সেটা লিখতে হবে সব কিছু। তাহলে অ্যাডিশনাল এখানে দুটো হয়েছে পেয়ারিং, তাই 2p লিখতে হবে, নট 3p। ওকে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে? -24 ডিকিউও প্লাস 2p। ওকে, টুপিটা একবার বলবেন? D5 দেখো টুপিটা হচ্ছে
এখানে তুমি ফ্রি আয়নের রেসপেক্টে করছি তো, তো ফ্রি আয়নের কনফিগারেশন তো এইটা বা এইটা। তাহলে এখানে কটা পেয়ারিং আছে দেখো, কটা আছে বলো, কটা পেয়ারিং কন্ডিশনে দেখতে পাচ্ছ বলো? একটা। একটা পেয়ারিং আছে তো, এই যে একটা পেয়ারিং আছে। হুম। যখন এবার D6 লো স্পিন করছো তখন কটা পেয়ারিং দেখতে পাচ্ছ? তিনটে। তিনটে। তাহলে ফ্রি আয়ন থেকে যখন ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হলো, তাহলে অ্যাডিশনালি কটা পেয়ারিং অ্যাড হলো? এক থেকে তিন হলো, তাহলে কটা কটা বাড়লো? অ্যাডিশনাল পেয়ারিং কত হলো স্প্লিটিং এর দরুন? দুটো। দুটো। তাহলে এই অ্যাডিশনালি যেটা হবে সেটাই তোমাকে লিখতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে যা যা হবে সব অ্যাডিশনালি যেটা হবে সেটা, মানে ফ্রি আয়নে যা ছিল তার থেকে এক্সট্রা কটা হলো, তাহলে দুটো এক্সট্রা হলো, তাই জন্য 2p লিখতে হবে। বোঝা গিয়েছে? স্যার তাহলে D5 এর ক্ষেত্রে একটা হবে না অ্যাডিশনাল? D5 এর ক্ষেত্রে দেখো, তুমি D5 এর ক্ষেত্রে তোমার একটা কি করে হবে? D5 এ তোমার ফ্রি গ্যাসিয়াস আয়নে কটা ছিল পেয়ারিং? 5টাই ছিল। পেয়ারিং কটা ছিল? একটা ছিল। ও না, পেয়ারিং একটাও ছিল না, মানে পেয়ারিং 5টা সিঙ্গেল। পেয়ারিং 0 ছিল, না একটাও পেয়ারিং ছিল না। ছিল না। ছিল না, তাহলে এবার D5 লো স্পিনে কটা হয়েছিল? দুটো। দুটো। তাহলে অ্যাডিশনালি কটা হলো? 2 - 0। ও দুটো, হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা এটা একটু ভালো করে, যারা বোঝনি তারা আরেকবার আমাকে যদি না বুঝতে পারো বলো, এটা কিন্তু অনেকেই ভুল করে আর কি। হ্যাঁ, আচ্ছা D7 এও দুটো হবে তো নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা একটা হচ্ছে, তাহলে কি কি হবে বলো? 5 2 আর 6 1। T2G5 EG। হ্যাঁ, তাহলে D7 আগে ফ্রি গ্যাসিয়াস আয়নে দেখে নিই, তাহলে এই হচ্ছে D7। তাহলে D7 এই হলো। এবার যখন ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং তুমি করছো, তাহলে D7 এর একটা হচ্ছে হাই স্পিন কনফিগারেশন, একটা লো স্পিন কনফিগারেশন। তাহলে হাই স্পিন কনফিগারেশন এবং লো স্পিন কনফিগারেশন যদি হয়, তাহলে কি হবে? হাই স্পিন হলে কি হবে? 1 2 3, 4 নম্বরটা এখানে, 5 নম্বরটা এখানে, 6 নম্বরটা এবার নিচে, 7 নম্বরটা নিচে। তাহলে কত হলো কনফিগারেশন? T2G5 is 2। T2G5। T2G5 এটা is হাই 2 স্পিন না লো স্পিন? হাই স্পিন। হাই স্পিন। T2G5 EG2। আচ্ছা এবার সিমিলারলি আমি যদি লো স্পিন করি তাহলে কি হবে? EG1 হবে। T2G6 EG1 তাহলে আগে নিচে থেকে ভর্তি হতে শুরু করবে, তাহলে T2G6 EG1, নিচে 6টা ঘর আগে পূর্ণ হবে, তারপর উপরে যাবে। তাহলে T2G6 EG1। বলো, কারো কোনো সমস্যা নেই তো কনফিগারেশন লেখার ক্ষেত্রে? বলো। না না ঠিক আছে T2G6 EG1, তাহলে T2G6 EG1 হচ্ছে লো স্পিন আর T2G5 EG2 হচ্ছে হাই স্পিন। আচ্ছা CFSE ক্যালকুলেট করা যাক। তাহলে প্রথমটা CFSE কি হচ্ছে? 5 ইন্টু -4 DQO প্লাস 2 ইন্টু +6 DQO, তাহলে কত হচ্ছে? -8 DQO। -8 DQO। আচ্ছা এবার নিচেরটা দেখো, লো স্পিনেরটার ক্ষেত্রে 6টা হচ্ছে তোমার T2G -4 DQO প্লাস 1 ইন্টু +6 DQO। আচ্ছা এবার এখানে বলো পেয়ারিং কি হবে, অ্যাড হবে না হবে না? হলে কটা হবে? একটা হবে দাদা। একটা হবে। আচ্ছা দেখো, তুমি যারা যারা আগেরটাও কনফিউশন রয়েছে এখনো, তারা দেখে নাও ভালো করে। আমার ফ্রি গ্যাসিয়াস আয়নের তো এই কনফিগারেশন, তাহলে এখানে কটা পেয়ারিং তুমি দেখতে পাচ্ছ? দুটো। দুটো পেয়ারিং D7 এ। তাহলে দুটো পেয়ারিং, এখানে আমি 2 লিখলাম, P = 2। আচ্ছা যখন তুমি
D7 লো স্পিন কনফিগারেশন লিখছো এইদিকে, তাহলে এখন তুমি কটা পেয়ারিং দেখতে পাচ্ছ? তিনটে। তিনটে। তাহলে অ্যাডিশনালি কটা হলো? একটা। একটা। তাহলে আমরা ওখানে কত লিখবো? পি। অনলি পি। আমরা কি 3 লিখবো? 3p লিখবো? না দাদা অনলি পি লিখবো, তাই তো? তাহলে অনলি পি যদি লিখি তাহলে আমাদের এইটা আসে। অনেক ওই বললাম কিছু কিছু বইতে কিন্তু এখানে 3p করে রেখেছে, ওটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, তাহলে এখানে 4 6 24 আর এখানে তোমার 6, তাহলে হচ্ছে তোমার 18, তাই তো? তাহলে -18 ডিকিউও প্লাস পি। ওকে, মিলেছে? হয়েছে তো? হ্যাঁ দাদা আচ্ছা, দাদা আগের স্লাইডটা একটু আগের স্লাইডটা একটু দেখো। স্লাইড মানে হ্যাঁ কনফিগারেশন? হ্যাঁ হ্যাঁ ব্যাস। না D6টা, হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ দাদা ঠিক আছে। এবার হচ্ছে D8। আচ্ছা, D8 এ কটা কনফিগারেশন হবে? দুটো না একটা? একটার বেশি হতে পারবে না। দেখো D8 এ তুমি যদি আমরা এখানে বক্স ডায়াগ্রামে বসাই প্রথমত, তাহলে বক্স ডায়াগ্রামে আমাদের কিরকম আসবে? এই রকম আসবে। তাহলে আরেকটা পেয়ারিং হলো। তাহলে এটা হচ্ছে D8, তো আমরা সবাই জানি বক্স ডায়াগ্রামে। তাহলে এইটা যদি D8 হয়, ঠিক আছে, তাহলে তোমার এইখানে যখন তুমি বসাবে তখন তুমি লো স্পিনে ভাবতে পারো, হাই স্পিনে ভাবতে পারো। ভাবো, দেখো আমি একদম ব্যাপারটাকে সহজ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে অনেকের মনে হতে পারে যে এখানে হ্যাঁ এখানেও তো লো স্পিন হাই স্পিন হবে। দেখো, তাহলে 1 2 3 4 নম্বরটা যদি উপরে দিই তাহলে হাই স্পিন, বেশ, উপরে দিলাম। 5 নম্বরটা তাহলে কোথায় হবে? এখানে হবে। 6 নম্বরটা কোথায় হবে? এখানে হবে। 7 নম্বরটা কোথায় হবে? এখানে হবে। 8 নম্বরটা এখানে হবে। তাহলে কনফিগারেশন কি দাঁড়ালো হাই স্পিনে? D2G6 EG2। EG2 2G6 EG2 এটা দাঁড়ালো তো, যারা হাই স্পিন ভাবছো যে এটা হাই স্পিন। আচ্ছা, এবার লো স্পিন করে দেখা যাক। লো স্পিন করে দেখা যাক। লো স্পিন করে দেখা যাক। তাহলে 4 নম্বরটা কোথায় বসবে লো স্পিনে? 1 2 3 4 নম্বরটা উপরে যাবে? না দাদা তাহলে নিচে যাবে। লো স্পিন যদি ভাবো তাহলে নিচে যাবে। 4 5 6 হয়ে গেল। 7 নম্বরটা কোথায় যাবে? একই আসবে। এখানে। 8 নম্বরটা এখানে। EG3 কনফিগারেশন কি হচ্ছে? সেই T2G6 সেম। EG2। তাহলে তুমি যেভাবেই ভাবো না কেন, তুমি স্পিন পেয়ারিং করো আগে বা প্রমোট করো, যাই করো না কেন, তোমার আলটিমেটলি কনফিগারেশন একই আসছে, দু রকম কনফিগারেশন আসছে না। তাই জন্য D8 এর ক্ষেত্রে হাই স্পিন এবং লো স্পিনের কোনো কনফিগারেশন বা হাই স্পিন লো স্পিন এই যে কনসেপ্টটা, এটা কিন্তু নেই। তাহলে এদের একটাই কনফিগারেশন, সেটা হচ্ছে সে যেভাবেই ভাবো না কেন, সেটা হচ্ছে অনলি T2G6 EG2। ক্লিয়ার? বলো, কারোর কোনো সমস্যা আছে এই জায়গায়? না দাদা ঠিক কারোর আছে কি মনে হচ্ছে হাই স্পিন লো স্পিন দু রকম হতে পারে? না দাদা। আচ্ছা আচ্ছা, তাহলে T2G6 EG2, তাহলে একটাই কনফিগারেশন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি D8 এ। তাহলে এখানে আমাদের তাহলে এটা কি হচ্ছে? CFSE টা 6 ইন্টু -4 DQO প্লাস 2 ইন্টু +6 DQO। তাহলে কত হবে? আচ্ছা, এখানে পেয়ারিং আসবে? না দাদা না দাদা। তুমি চেক করে নাও, দেখো অ্যাডিশনালি কোনো পেয়ারিং হচ্ছে কিনা। আগেরটার ক্ষেত্রে পেয়ারিং কটা ছিল? মানে ফ্রি ফ্রি গ্যাসিয়াস আয়নে কটা পেয়ারিং আছে? তিনটে। তিনটে তিনটে আছে। এখন কটা? এখনো তিনটে আছে তিনটে। অ্যাডিশনাল পেয়ারিং হয়েছে? না। তাহলে নো পেয়ারিং। তাহলে জাস্ট এটা বসে গেল। তাহলে 4 6 24 আর এখানে 6 2 12, তাহলে কত হচ্ছে? -12 -12 BQ। আচ্ছা, আমাদের এবার বাকি হলো D9 আর D10। D9 যদি হয় তাহলে কি হবে কনফিগারেশন? এখানে কি দুটো হবে না একটা হবে কনফিগারেশন?
একটাই হবে, একটাই টু হবে। জি সিক্স ইজি থ্রি। তাহলে আর একটা জাস্ট অ্যাড হয়ে যাবে এখানে। তাহলে একটা অ্যাড হয়ে গেল, মানে এখানে আমি একটা বসিয়ে দিলাম, তাহলে T2G6 EG3 হয়ে গেল। আচ্ছা, তাহলে T2G6 EG3, এইটা হবে D9। আচ্ছা, D9 এর ক্ষেত্রে তাহলে কনফিগারেশনে তোমার CFSE আসছে 6 ইন্টু -4 DQO প্লাস 3 ইন্টু +6 DQ। তাহলে কত হচ্ছে? -6 ডিকিউ। -6 DQ। তাহলে এবার হচ্ছে D10। তাহলে D10 হচ্ছে, টু জি সিক্স ইজি ফোর। তাহলে আর একটা অ্যাড হয়ে যাবে T2G6 EG4, এই একটাই কনফিগারেশন হবে। তাহলে এখানে তোমার ভ্যালু কত হচ্ছে? 6 ইন্টু -4 DQO প্লাস 4 ইন্টু +6। তাহলে কত হচ্ছে ভ্যালুটা? 0। এটা হচ্ছে আর একটা জায়গা যেখানে 0 CFSE এসছে। হয়েছে সবার? হ্যাঁ দাদা। তাহলে দেখো, তাহলে এখানে আমরা যে ক্যালকুলেশনটা করলাম D1 থেকে D10, তাহলে আমরা হাই স্পিন এবং লো স্পিনটা কোথায় পাচ্ছি? কোথা থেকে পাচ্ছি, কোথায়? কার কার? 4 5 6 7। 4 থেকে 7, মানে D4 টু D7 হচ্ছে হাই স্পিন এবং লো স্পিন কনফিগারেশন পাচ্ছি, 1 নম্বর। পেয়ারিং গুলো আসছে সব লো স্পিন কনফিগারেশন। আর একটা হচ্ছে কি, 0 CFSE পাচ্ছি কার কার ক্ষেত্রে? D5 D10 না, D5 বললে হবে না, D5 হাই স্পিন। হাই স্পিড। হ্যাঁ হ্যাঁ, কারণ ওখানে দুটো আছে। D5 হাই স্পিনের ক্ষেত্রে 0 পাচ্ছি, আর D10 এর ক্ষেত্রে 0 পাচ্ছি, মানে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড। মনে রাখবে, হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের ক্ষেত্রে CFSE সবসময় 0। ওকে। হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা বলো, এখানে কার কোনো কোশ্চেন আছে কিনা বলো এই ক্যালকুলেশন। না না ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে অক্টাহেড্রাল জিওমেট্রিতে আমরা CFSE ক্যালকুলেট করলাম, অক্টাহেড্রাল জিওমেট্রিতে স্প্লিটিং দেখলাম, স্প্লিটিংয়ে ইলেকট্রন বসালাম, হ্যাঁ সবই করলাম। তাহলে আমাদের অক্টাহেড্রাল জিওমেট্রি সংক্রান্ত যে ফান্ডামেন্টাল কনসেপ্টের যে জায়গাটা, সেটা আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা তো অ্যাডভান্স জিনিস পড়বো পরে, আগে আমরা জিওমেট্রি ধরে ধরে ফান্ডামেন্টাল জায়গাগুলো ক্লিয়ার করব। তার মধ্যে আমাদের অক্টাহেড্রালের যে ফান্ডামেন্টাল জায়গাটা আছে সেটা আমাদের হলো CFSE ক্যালকুলেশন পর্যন্ত। আচ্ছা, এরপরে আমরা টেট্রাহেড্রাল জিওমেট্রিটা স্টার্ট করব। টেট্রাহেড্রাল জিওমেট্রিতে আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি আছে, সেখানে স্প্লিটিংটা কি আছে, অবশ্যই স্প্লিটিং প্যাটার্ন সেখানে অক্টাহেড্রালের থেকে আলাদা হবে, এবং আলাদা হলে সেক্ষেত্রে T2G EG যে কনফিগারেশনগুলো সেগুলো পাল্টে যাবে, এবং পাল্টে গিয়ে CFSEর ভ্যালুগুলোও পাল্টে যাবে, ক্যালকুলেশন পাল্টে যাবে। তো টেট্রাহেড্রালের ক্ষেত্রে, টেট্রাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ডের কি এফেক্ট আছে সেটা আমরা এবার আলাদা করে একই রকমভাবে ডিসকাস করব। তারপর স্কোয়ার প্ল্যানার করবো, কারণ আমরা বলেছিলাম এই তিনটে কনফিগারেশন, তিনটে জিওমেট্রি আমাদের আছে সিলেবাসে, অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল এবং স্কোয়ার প্ল্যানার। আর বাকি ট্রায়াগোনাল, বাইপিরামিডাল বা স্কোয়ার পিরামিডাল, এইগুলো তোমাদের মাস্টার ডিগ্রিতে আছে। আমি চেষ্টা করব যে বিএসসিতেই এর কনসেপ্টটা দিয়ে দিতে। এই 6 সেমিস্টারে তোমাদের আছে, তোমার কি বলে, রিয়াকশন মেকানিজম ইন ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে, সেখানে আমরা ওই স্কোয়ার পিরামিডাল আর ট্রাইগোনাল বাইপিরামিডালটাও শিখিয়ে দেবো, যাতে করে মাস্টার ডিগ্রিতে অসুবিধা না হয়, কারণ ওটা সিলেবাসে নেই তোমাদের। তো ওটা আছে, আর তখন দেখা যাবে। আচ্ছা, এর ব্যাপার হচ্ছে যে আমরা তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রি। সেই টেট্রাহেড্রাল জিওমেট্রিটা অ্যাকচুয়ালি ক্রিস্টাল ফিল্ডে কীরকমভাবে আচরণ করে সেটা ডিসকাস করে নেব, এবং সেখান থেকে স্প্লিটিং প্যাটার্ন এবং CFSE ক্যালকুলেটটা আমরা করে নেব। ওকে, তাহলে আমরা শুরু করছি টেট্রাহেড্রাল জিওমেট্রি।
টেট্রাহেড্রাল জিওমেট্রি হেডিং দিয়েছো? হ্যাঁ দাদা। ওকে, দেখো এখানে একটু ভালো করে ভাবতে হবে, স্টিরিওকেমিস্ট্রির ব্যাপার আছে, এটা ভিজুয়ালাইজ করার ব্যাপার। যেহেতু মানে এখান থেকে আমি বলছি অনেকটা মানে বোঝাতে পারবো কিনা কতটা তোমরা না বুঝতে পারলে আমাকে বলবে, হ্যাঁ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা একই রকম ভাবে যেমন আমরা অক্টাহেড্রাল জিওমেট্রিতে করেছিলাম ওই রকম ভাবে আমরা টেট্রাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে একটা কিউব আঁকবো। আমরা ওখানে একটা কিউব এঁকেছিলাম মনে পড়ে? তো এখানেও আমরা একটা কিউব আঁকবো আগে। তো দেখো একটা যদি কিউব আঁকি, ওকে। আচ্ছা, এই হলো একটা কিউব। আচ্ছা, এই যদি হয় কিউব, তাহলে আমাদের এই যে সেন্টারটা, আমরা এই যে কিউবের যে সেন্টার, সেই সেন্টারে আমরা কাকে রাখি? মেটাল। মেটালকে রাখি, তাই তো, মেটাল আয়নকে রাখি। এবার এই সেন্টার থেকে এই যে ফেস, তার মিডল, এইটা হচ্ছে মিডল। এই ফেস থেকে যেটা, এটাকে আমরা যদি এক্স অ্যাক্সিস বলি, তাহলে এই ফেস থেকে এটা এই মিডল তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা মাইনাস এক্স বলছি। আচ্ছা, এইখানে যে মিডলটা হয়েছে এই ফেসে, এটা প্লাস জেড বলছি। আর এইখানে নিচের ফেসে যে মিডিলটা আমি দেখতে পাচ্ছি, এটাকে আমি মাইনাস জেড বলছি। আচ্ছা, আর ব্যাক সাইডে যেটা তুমি মিডল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এটা এটাকে পিছনের দিকটা মাইনাস ওয়াই বলবো। আর এই দিকটা যেটা আছে, এইটাকে আমরা প্লাস ওয়াই বলবো। ক্লিয়ার? ভিজুয়ালাইজ করতে পারছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। মানে একটা বাক্সকে তুমি ঠিক প্রত্যেকটা ফেসের মাঝ বরাবর দিয়ে যদি একটা কোনো একটা রড ঢুকিয়ে দাও, তাহলে কি হবে? তাহলে সেখানে দেখবে একটা অ্যাক্সিস তৈরি হয়ে যাবে। তাহলে সেইটা প্রত্যেকটা করা হলো, ছটা সাইড দিয়ে ছটা আমি দিক আমি নির্দেশ করলাম তিনটে অ্যাক্সিসকে, তাতে করে এইরকম একটা ছবি দাঁড়ালো। এটাই কেনা হবে। হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার দেখো আমার এখানে টেট্রাহেড্রাল জিওমেট্রি মানে কোঅর্ডিনেশন নাম্বার কত?
4. 4। আচ্ছা, টেট্রাহাইড্রাল জিওমেট্রিতে কোঅর্ডিনেশন নাম্বার 4 আর অক্টাহাইড্রাল জিওমেট্রিতে আমার কোঅর্ডিনেশন নাম্বার ছিল 6। তাহলে 6টা লিগ্যান্ড ছিল সেক্ষেত্রে, আর এক্ষেত্রে হচ্ছে 4টে লিগ্যান্ড আমার আছে। আচ্ছা, এবার তোমার 4টে লিগ্যান্ড এক্ষেত্রে অ্যাপ্রোচ করবে কোন বরাবর? যদি আমি অক্টাহাইড্রালের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে অক্টাহাইড্রাল জিওমেট্রিতে না লিগ্যান্ডগুলো এসেছিল কোন বরাবর? অ্যাক্সিস বরাবর। অ্যাক্সিস বরাবর, মানে আমরা এইরকম ভাবে লিখেছিলাম, মানে এই বরাবর এসেছিল, এই বরাবর এসেছিল, এইরকম ভাবে লিখেছিলাম। তাহলে ছটা দিক থেকে 6জন এসেছিল প্লাস মাইনাস মিলিয়ে। তাহলে সেটা ছিল অক্টাহাইড্রালে। কিন্তু টেট্রাহাইড্রাল যখন করছো তুমি, সেই টেট্রাহাইড্রালে কিন্তু প্রথমত হচ্ছে 4জন আছে, মানে সংখ্যায় কম আছে, আর তাছাড়া তাদের ডিরেকশনটা কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস নয়, তারা অ্যাপ্রোচ করে কিউবের কর্নার বরাবর। সেই আমরা রেডিয়াস রেশিও পড়েছিলাম, মনে আছে কেমিক্যাল বন্ডিংয়ে? সেখানে এরকম একটা কিউব এঁকে আমরা মাঝখানে ক্যাটায়নকে রেখেছিলাম, আর 4টে অ্যানায়নকে আমরা কোথায় কোথায় রেখেছিলাম? কর্ণ বরাবর। কর্নার। এবার 4জন, টোটাল কর্নার কটা? টোটাল কর্নার কত? 8টা। তাহলে আমার 4টে লিগ্যান্ড আছে, 8টা কর্নারে বসবে। তাহলে আমি কিভাবে বসাবো বলো? একটা বাদে আর একটা বসে বসাবো। তাহলে একটা বাদে একটা, তার মানে অল্টারনেটিং কর্নারে বসবে। তাহলে অল্টারনেটিং কর্নার মানে যদি ধরো এইখানে একটা যদি বসে, তাহলে দ্বিতীয়টা এর পাশে দুপাশে কোথাও বসবে না, এইখানে বসবে। আচ্ছা, এবার এইখানে যদি বসেছে মানে এইটাতে, এই কর্নারটাতে আর বসবে না। অল্টারনেটিং কর্নার বলতে তুমি এইটাকে পাচ্ছ, আবার এইটা দুটোর পাশে হয়ে যাচ্ছে এইটা, তাহলে এদের অল্টারনেটিং কর্নার বলতে এইটাকে তুমি পাচ্ছ। বোঝা গেল? তাহলে একটা বাদে একটা হলো তো? কেউ কেউ কোনো দুটো লিগ্যান্ড পাশাপাশি নেই তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের লিগ্যান্ডের পজিশন। এগুলো হচ্ছে লিগ্যান্ডের পজিশন। এগুলো হচ্ছে লিগ্যান্ডের পজিশন। আচ্ছা, এইটা যদি লিগ্যান্ডের পজিশন হয়, তাহলে এখন বলো যে এখানে লিগ্যান্ডের সঙ্গে মেটালের ডি অরবিটাল যে 5টা আছে, তার সঙ্গে কার হেড টু হেড কলিশন হবে? কোন অরবিটালের? আগে শুনে নাও, অক্টাহাইড্রাল জিওমেট্রিতে কার সঙ্গে হেড টু হেড কলিশন হয়েছিল? dx2y2 আর z2। হ্যাঁ, মানে অ্যালং দ্য অ্যাক্সিসে যে লিগ্যান্ড গুলো আসছিল যেহেতু, তাহলে অ্যালং দ্য অ্যাক্সিসে যে লোব গুলো ছিল তাদের সঙ্গে, অ্যালং দ্য অ্যাক্সিসের লোব ছিল কারা? dx2y2 আর dz2, তাদের সঙ্গে হেড টু হেড কলিশন হয়েছিল। আচ্ছা, এখন লিগ্যান্ড গুলো তো আর অ্যালং দ্য অ্যাক্সিস আসছে না, এখন আসছে কর্নার বরাবর। তাহলে কর্নার বরাবর যদি আসে, তাহলে এদের এখন হেড টু হেড কলিশনটা কোথায় হবে? dxy dyz dz। হ্যাঁ, প্লেনে আসবে, প্লেনে। বলো। প্লেন বরাবর কলিশন হবে, মানে xy yz আর xz। মানে ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটালস গুলোর সঙ্গে বলছো হ্যাঁ, হেড টু হ্যাঁ। হেড কলিশন হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটাল গুলো কিরকম ভাবে আছে? ধরো dxz কে বলো, dxz কেমন ভাবে আছে? dxz এর যে 4টে লোব, তাদের পজিশন কেমন? মানে xz বলতে কি বোঝায় আমার? dxz বলতে আমি কি লোবগুলো কিরকম থাকবে? x এবং z অ্যাক্সিসের মিডলে, তাই তো? হ্যাঁ। x এবং z অ্যাক্সিস কোনটা? এই দিকটা হচ্ছে x, এইটা হচ্ছে z। তাহলে এদেরকে তুমি ভিজুয়ালাইজ করতে পারছো নিশ্চয়ই, দুটো ফেসের মিডলে আছে। তাহলে এদের মিডল কোনটা? এইটা না? ফানেল মতো একটা আসবে। এটা তো এদের মিডল। হ্যাঁ দাদা। আচ্ছা, এইদিকে কোনটা? এইটা। এটাই কোনটা? এইটা। এটাই কোনটা? এইটা। তাহলে এই 4টে লোব, ধরো কেউ আঁকবে না,
চারটে লোব এরকম ভাবে আছে না, আমি জাস্ট দেখাচ্ছি, মুছে দেবো পরে। এইরকম আছে না, দেখো তো হ্যাঁ 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 দাদা। ডিএক্সজেড। আচ্ছা এবার ডিএক্সজেড যদি এরকম থাকে, ডিএক্সওয়াই কেমন আছে নিশ্চয়ই ভিজুয়ালাইজ করতে পারছো, জাস্ট 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে হয়ে যাবে, শুইয়ে দিলে হয়ে যাবে। ডিওয়াইজেড কেমন আছে সেটাও ভিজুয়ালাইজ করতে পারছো, তাহলে জাস্ট ঘুরিয়ে ফ্রন্টে তোমার তোমার সোজাসুজি আনতে হবে, 90 ডিগ্রি ফ্রন্টে নিয়ে আসতে হবে, তাহলে এইভাবে থাকছে। আচ্ছা দেখো তো, এইটা যদি হয়, এইটা যদি পজিশন হয়, তাহলে এইরকম ভাবে বাকি যে লোবগুলো আছে সেই লোবগুলোর পজিশন কোথায়, আমি এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিওয়াইজেড এদের পজিশন তুমি একটু যদি তোমাকে ভেবে বলতে বলা হয়, তাহলে তুমি ঠিক কোথায় কোথায় বলতে পারো বলো তো দেখি পজিশনগুলো। দেখো ডিএক্সজেড গুলো কোথায় কোথায় আছে, আমি কি বললাম, একটা আছে এইখানে, একটা আছে এইখানে লোব, একটা আছে এইখানে লোব, একটা আছে এইখানে লোব। এটা কি হয়ে গেল, ডিএক্সজেড এর চারটে লোবের পজিশন, মাথাটা এই জায়গায় ঠেকে রয়েছে। আচ্ছা ডি ওয়াইজেডটা কোথায় কোথায় আছে বলো, বলো। এটা তো 90 একটা ডিগ্রি করে ঘোরালে। অক্ষ একটা করে অক্ষ বাদ দিয়ে দিয়ে বসাবে। ডি ওয়াইজেডটা কোথায় কোথায় আছে, তাহলে দেখো ওয়াইজেড এর অ্যাক্সিস গুলো দেখতে পাচ্ছ, তাহলে ওয়াই আর জেড এর মিডল কোনটা, এটা একটা মিডল, এটা একটা মিডল, এই একটা মিডল, আর এ একটা মিডল, তাই তো, ঠিক তো, ডি ওয়াইজেড। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ডি এক্স ওয়াই তাদের মিডল কোনটা, তাদের লোবের পজিশনগুলো কোথায়, এক্স ওয়াই অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, প্লেনে, প্লেনটা দেখতে পাচ্ছ এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনের মিডলটা কোনটা, দেখো এক্স ওয়াই এর মাঝামাঝি এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, বোঝা গেল। হ্যাঁ দাদা। দেখো কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা বলো এই জায়গাটায়, এটা আমি মানে অফলাইন ক্লাস হলে আরো ভালোভাবে মানে মডেল দিয়ে দেখাতে পারতাম, তো এটা দেখো যে এখান থেকে কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা বলো। সে প্লেন গুলো কি বুঝতে পারলাম না। এক্স ওয়াই প্লেনটা দেখতে পাচ্ছ, এক্স ওয়াই প্লেন, মানে তুমি এক্স ওয়াই প্লেন মানে কি, দুটো অ্যাক্সিস দিয়ে একটা প্লেন হয়, মানে ধরো এই অ্যাক্সিস এই অ্যাক্সিস, তাহলে এটা এক্স এটা ওয়াই, হ্যাঁ ধরো এরকম ভাবে লিখেছি আমরা, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই, এরকম ভাবে লিখেছি। তাহলে এর 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 ডিএক্স ওয়াই অরবিটালটা কেমন হবে, এরকম হবে তো, এটা হবে তো ডিএক্স ওয়াই। হ্যাঁ স্যার। আচ্ছা এবার ডিএক্স ওয়াই যদি এটা হয়, তাহলে এবার এইটাকে ধরে তুমি এই কিউবের মধ্যে বসাও, তাহলে এই লোবের যে মাথাগুলো তুমি দেখতে পাচ্ছ, লোবের যে মাথাগুলো, দাঁড়াও, এই লোবের যে মাথাগুলো, তো এই যে এইগুলো, এটা হচ্ছে লোবের মাথা, এই লোবের মাথাগুলো কোন কোন জায়গায় তুমি দেখতে পাবে, ডিএক্স ওয়াই ওখানে দেখো, ডিএক্স ওয়াই দেখো কোথায় কোথায় দেখতে পাবে, এইটা তো ডিএক্স ওয়াই, তুমি তুমি হরাইজন্টালি দেখো, হরাইজন্টালি এই হরাইজন্টাল প্লেন যেটা আছে, এই যে এই এক্স আর এই ওয়াই, তাই তো, এই চারটে হচ্ছে এই যে এক্স ওয়াই, এই যে দেখতে পাচ্ছ এক্স ওয়াই, বোঝাতে পারছি, দেখো দাঁড়াও, এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই, তাই তো, এক্স ওয়াই দেখতে পাচ্ছ, এবার বুঝতে পারছো এক্স ওয়াই। হ্যাঁ স্যার। আচ্ছা এবার এক্স ওয়াই যদি এটা হয়, তাহলে তার চারটে লোব কোথায় কোথায় আছে, তাহলে এই ছবিটা ওখানে রিপ্লেস করো, তাহলে এই একটা আছে, এই আছে, এই আছে, আর এই আছে না, দেখো তো বিটুইন, তুমি খেয়াল করো, হ্যাঁ স্যার এরকম। হ্যাঁ মানে এই দুটো অ্যাক্সিসের ঠিক মিডল দিয়ে গেলে এরকম হয় তো, তাহলে কোথায় কোথায় ঠেকছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা, বুঝতে পারছো। হ্যাঁ স্যার।
আর যদি এইটা যদি হয় তাহলে আলটিমেটলি শুধু পয়েন্টগুলোকে আমরা দেখাচ্ছি, তাহলে মাথাগুলোকে আমরা শুধু দেখাচ্ছি, তাহলে মাথাগুলো এরকম আসে। আচ্ছা, তাহলে দেখো তার মানে আমাদের হলুদগুলো যেগুলো লেখা হয়েছে ইয়েলো কালারের, সেই ইয়েলো কালারগুলো হচ্ছে আমাদের ওই ডিএক্স ওয়াই, ডিএক্স জেড এবং ডিওয়াই জেড এদের পজিশন। বলো আর কারো কোনো প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করে নাও আমাকে, পরে কিন্তু সমস্যা হয়ে যাবে না। হুম, ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে দেখো, আর এই হচ্ছে তাহলে ইয়েলো কালারের যেগুলো লেখা হলো সেগুলো হচ্ছে ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডিওয়াই জেড। আচ্ছা, আর ডিএক্স টু ওয়াই টু, ডিএক্স ডিজেড টু, এরা কোথায় কোথায় আছে? অ্যালং দ্য অ্যাক্সিস। অ্যাক্সিস বরাবর, মানে যেখানে যেখানে অ্যাক্সিসের পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেইগুলো। আচ্ছা, এবার তুমি খেয়াল করো যে লিগ্যান্ডগুলো আসছে কোথা দিয়ে? ইন বিটুইন দ্য অ্যাক্সিস। ইন ইন বিটুইন দ্য অ্যাক্সিস আসছে। কর্ণ বরাবর ভিতরে আছে। কর্নার বরাবর আসছে। ইন বিটুইন দ্য অ্যাক্সিসে কাটা রয়েছে? ইন বিটুইন দ্য অ্যাক্সিসে তো ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডিওয়াই জেড আছে। তার মানে আমাদের যে সাইড এজ, সেই মিডল এজ, মিডল এজ যেটা, সেখানে আছে ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিএক্স জেড। আর মিডল ফেস, মানে ফেসের যে মিডল, এই যে ব্ল্যাক কালারের যেগুলো দেওয়া আছে স্পট, মিডল ফেস, সেখানে কে আছে? ডিএক্স টু ওয়াই টু আর ডিজেড টু। এই হচ্ছে পাঁচটা অরবিটালের পজিশন লোবগুলোর, ইয়েলো এবং ব্ল্যাক মিলিয়ে। আচ্ছা, এবার লিগ্যান্ডগুলো আসছে দেখো কর্নার। অল্টারনেটিভ কর্নারে কারা আছে? সেখানে লিগ্যান্ডগুলো আসছে, চারটে লিগ্যান্ড। তাহলে এবার দেখো, তাহলে এই যে মিডল এজ বা মিডল ফেস, এর কোনোটা বরাবরই দেখো লিগ্যান্ডগুলো আসছে না। লিগ্যান্ডগুলো আসছে একটা অন্য জায়গা থেকে, কর্নার বরাবর। তার মানে লিগ্যান্ডগুলো আসছে কর্নার বরাবর, কিন্তু লোবগুলো আছে এজ বরাবর আর ফেস বরাবর, মানে এজের মিডিলে আর ফেসের মিডিলে। তাহলে দেখো তুমি খেয়াল করো, তাহলে হেড টু হেড কলিশন এখানে হবে কি হবে না? কারোর সঙ্গে সামনাসামনি ধাক্কা হচ্ছে? না দাদা। বুঝতে পারছো সবাই? হেড টু হেড কলিশন কি এখানে হচ্ছে কারোর সঙ্গে? একদম ডাইরেক্টলি হেড টু হেড, যে বরাবর লোব আছে সেই বরাবর লিগ্যান্ড, এইরকম কিছু হয়েছে এখানে? লিগ্যান্ড আছে, লিগ্যান্ড আছে কর্নারে, ফেসে আছে যারা অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটাল, মানে ডিএক্স টু ওয়াই টু, ডিজেড টু। আর এজে আছে তোমার ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটাল, মানে ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডিওয়াই জেড। তাহলে তিনজনের পজিশন তিন রকম জায়গায়। তাহলে এখানে হেড টু হেড কলিশনের কোনো প্রশ্নই নেই, তাই না? এইটা তো বুঝতে পারলে? বুঝতে পেরেছো তো? বলো। হ্যাঁ দাদা। তাহলে এখানে কনক্লুশন হচ্ছে নো মেটাল লিগ্যান্ড হেড টু হেড কলিশন, বা কলিশন না লিখে আমরা এখানে ইন্টারাকশন বলবো, হেড টু হেড ইন্টারাকশন। নো মেটাল লিগ্যান্ড হেড টু হেড ইন্টারাকশন এখানে তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে সিম্পলি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ইন টেট্রাহেড্রাল জিওমেট্রি in tetrahedral geometry ligands approach to the metal ion along the alternating corners
alternating corners of the cube, alternating corners of the cube, তাহলে কিউবের অল্টারনেটিং কর্নার্স বরাবর এখানে আসছে এবং এখানে যে হেড টু হেড কলিশন তুমি দেখতে পাচ্ছ না, তাই তো? তাহলে এক নম্বর হচ্ছে এটা, আর এখানে আর একটা আমরা ডিসকাস করেছি নো মেটাল লিগ্যান্ড হেড টু হেড ইন্টারাকশন। এর ফলে এদের যে স্প্লিটিং বা ইন্টারাকশন, নেট ইন্টারাকশনটা, সেটা অক্টাহেড্রাল রেসপেক্টে বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে, কারণ এখানে হেড টু হেড কলিশনটা হচ্ছে না, কিন্তু অক্টাহেড্রালে হেড টু হেড কলিশনটা হয়েছিল। তাহলে যেহেতু এখানে পার্শিয়াল ইন্টারাকশন হচ্ছে, তাহলে এখানে কি হবে, এদের স্প্লিটিংটা অক্টাহেড্রালের থেকে কম হবে। মানে অক্টাহেড্রালে যতটা স্প্লিটিং হতো, টেট্রাহেড্রালে স্প্লিটিং অনেক কম হবে, গ্যাপটা অনেক কম হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে in this case the interaction is partial, interaction is partial, so less amount of splitting is observed in comparison to the octahedral splitting। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এখানে মানে অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটালের সঙ্গেও পার্শিয়াল ওভারল্যাপ হচ্ছে বা পার্শিয়াল ইন্টারাকশন হচ্ছে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটালসগুলোর সঙ্গেও পার্শিয়াল ইন্টারাকশন হচ্ছে। তাহলে দুটোই যদি পার্শিয়াল ইন্টারাক্ট করে, এখন প্রশ্ন হলো যে তার মধ্যে আবার কার সঙ্গে একটু বেশি ইন্টারাক্ট করবে, কার সঙ্গে একটু কম ইন্টারাক্ট করবে, নাকি দুজনের সঙ্গে সমান ইন্টারাক্ট করবে? মানে অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটালসগুলোর সঙ্গেও এক যা ইন্টারাক্ট করবে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটালসের সঙ্গেও কি সেই রকম ইন্টারাক্ট করবে, সেটা এখন জানার বিষয়। কি মনে হয়? বলো। অ্যালং দ্য অ্যাক্সিসের সঙ্গে করবে না তো? টোটালি করবে না, টোটালি করবে না এমন নয়, করবে, কিন্তু ওর থেকে কম করবে। এখন দেখতে হবে যে লিগ্যান্ডের থেকে কে বেশি দূরে আছে বা কে বেশি কাছে আছে। দুজনেই পার্শিয়াল, কিন্তু কে বেশি কাছে আছে, যে কাছে থাকবে তার সঙ্গে বেশি একটু ইন্টারাক্ট করবে। তাহলে এখন দেখো, যদি আমরা এখানে একটা ছোট্ট করে মডেলটার মধ্যে ছোট্ট করে একটু ডিসকাস করে নিই, তাহলে দেখো এখানে এটাকে আমি মাইনাস ওয়াইটাকে এখানে লিখছি। আচ্ছা দেখো, ভালো করে খেয়াল করো, আমি এই যে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা ড্র করলাম, তাহলে এটা একটা কি হলো, একটা চতুর্ভুজ হলো। এখন এই চতুর্ভুজের ঠিক মাঝ বরাবর যদি আমি কেটে দিই, মানে কর্ণ বরাবর, তাহলে এটা দাঁড়ায়, তাই তো? এখন তুমি বলো যে এই লিগ্যান্ডের রেসপেক্টে এই ইয়েলো ডট যে দুটো তুমি দেখতে পাচ্ছ, এরা তো সমান ডিস্টেন্সে আছে, কারণ এটা কিউব। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যা, এখান থেকে এই ডিস্টেন্সটা তাই, এখান থেকে এই ডিস্টেন্সটাও তাই। এবার এই ডিস্টেন্সটা যেটা আছে, এটা আলাদা আছে, মানে এই যে এই পয়েন্টটা জেড, এইটা। এখন বলো যে
এরা এটা এটা যদি আমি ডি বলি, এটাও ডি হবে তোমার, এটাও ডি হবে, কিন্তু এই যে এখান থেকে যে কর্ণটা সেটা ডি প্রাইম হবে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ডি বড় না ডি প্রাইম বড়, এক্ষেত্রে কি বলবে? ডি প্রাইম বড়। ডি প্রাইমটা বড় হবে। ডি প্রাইম বড় হবে, কারণ আমরা জানি যে কোনো একটা যদি ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ আঁকা হয়, তাহলে এটা যদি আমরা এখানে ডি প্রাইম বলছি, তাহলে এটা ডি, যে এটা আমাদের একটু সমদ্বিবাহু অবশ্যই, তাহলে এটা যদি আমার ডি প্রাইম হয়, এটা যদি ডি হয়, এটাও তাহলে আমার ডি, তাহলে এক্ষেত্রে দেখো অবশ্যই কি হবে, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে অতিভুজ সবসময় লম্বা হয়, তাহলে ডি প্রাইম অবশ্যই ডি এর থেকে বড়, এটা তো আমরা জানি, ঠিক তো? হ্যাঁ দাদা। হ্যাঁ? কারণ হচ্ছে ওই মানে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে লম্ব এবং ভূমি তাদের স্কোয়ারের যোগফল হচ্ছে তোমার এর অতিভুজের তোমার স্কোয়ারের সঙ্গে সমান হয়। তো অতিভুজের ওটা তোমার বড় হবে, লম্ব লেন্থটা বড় হবে। এখন এইটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করলাম এই জিওমেট্রিটা, তাহলে সেক্ষেত্রে লিগ্যান্ড থেকে তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয় অ্যালং দ্য অ্যাক্সিস অরবিটালের লোব আর ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটালের লোব কোনটা কাছে আছে। কোনটা পজিশনে কাছে পড়ছে বলো, সিম্পল তো। কোনটা ইন বিটুইন দ্য অ্যাক্সিসের লোবের পয়েন্ট, ব্ল্যাক অর ইয়েলো? ব্ল্যাকটা ইন বিটুইন দ্য অ্যাক্সিস না? ব্ল্যাকটা ইন বিটুইন দ্য অ্যাক্সিস? স্যার ইয়েলো। ওটা অ্যালং অ্যালং ও সরি, ব্ল্যাকটা হচ্ছে অ্যাক্সিস এর উপরে, মানে ইয়েলো গুলো হবে। ইয়েলো গুলো আমরা তো এতক্ষণ ধরে কি আলোচনা করছি, ইয়েলো গুলোই তো ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটালের লোব। তাহলে ইন বিটুইন দ্য অ্যাক্সিস অরবিটালের লোবগুলো ইয়েলো কালারে দেখানো হয়েছে, তাহলে সেই ইয়েলো কালারের যেগুলো দেখানো হয়েছে সেইটা ডি ডি ডিস্টেন্সে আছে, আর ব্ল্যাক কালারের যে ডটগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিসের লোব, সেটা ডি প্রাইম ডিস্টেন্সে দেখানো হয়েছে। তাহলে ডি প্রাইম যেহেতু ডি এর থেকে বড়, তার মানে ওটা দূরে আছে, কাছে আছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস লোব। তার মানে প্রত্যেকটা লিগ্যান্ড থেকে ইন বিটুইন দ্য অ্যাক্সিস লোব যেটা, সেটা কাছে আছে, অ্যালং দ্য অ্যাক্সিস লোবটা দূরে আছে। বোঝা গেল? হ্যাঁ দাদা। এটা এটা সবার কাছে ক্লিয়ার কিনা আগে বলো, তারপর আমি পরেরটায় যাব। হ্যাঁ দাদা। হুম, বলো বলো, কারোর কোনো ডাউট আছে কিনা বলো। যে না দাদা ক্লিয়ার। ইন বিটুইন দ্য অ্যাক্সিস লোবটা কাছে আছে, কারণ ইয়েলো কালারগুলো হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, তাহলে ইয়েলো কালারটা কাছে আছে, ডিটা কাছে আছে, ডি ডিস্টেন্সটা কম, তাহলে ইয়েলো কালারটা কাছে আছে আর ব্ল্যাক কালারটা দূরে আছে। তাহলে ইয়েলো কালারটা যেহেতু কাছে আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা কি হচ্ছে, এটা বেশি ইন্টারাক্ট করবে লিগ্যান্ডের সঙ্গে ইন কম্পারিজন টু অ্যালং দ্য অ্যাক্সিস লোব। তাহলে এখন যদি বলা হয় যে dxy dyz dxz এটা একটা সেট, আর dx2y2 dz2 এটা আর একটা সেট, তাহলে হুইচ ওয়ান ইন্টারাক্ট মোর উইথ মেটাল আয়ন, এই লিগ্যান্ড? ডিএক্সওয়াই DXY ডিএক্সওয়াই ওয়াইজেড এক্সেট্রা। এইগুলো হচ্ছে তাহলে কি হবে, তোমার লিগ্যান্ডের সঙ্গে বেশি ইন্টারাক্ট করবে। তাহলে আমরা আগের যে আমাদের নলেজ, সেই নলেজ থেকে আমরা কি বলতে পারি, তাহলে যদি স্প্লিটিং হয়, মানে এখানে স্প্লিটিং হবে কি হবে না সেটা আগে বলো। ইন্টারাকশনের তারতম্য থাকলেই স্প্লিটিং হবে। হ্যাঁ হবে। হ্যাঁ দাদা হবে। তাহলে এখানে ইন্টারাকশনের তারতম্য আছে, ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিওয়াইজেড একরকম ইন্টারাক্ট করছে, এবং dx2y2 dz2 আর একরকম ইন্টারাক্ট করছে, কারণ ওটা দূরে আছে। তবে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে কাছে দূরে থাকার কারণে লিগ্যান্ডের সঙ্গে ইন্টারাকশানটা দুরকম হবে, আর দুরকম ইন্টারাকশান হলে তবে দুভাগে ভাগ হয়ে যাবে, আর দুভাগে ভাগ হয়ে যাওয়াটাকেই বলা হয় স্প্লিটিং। এই যে স্প্লিটিংটা তাহলে এখানে হবে, কিন্তু এই স্প্লিটিংটা আমরা বলেই দিয়েছি যেহেতু পার্শিয়াল ইন্টারাকশান, তাই জন্য স্প্লিটিংটা কম হবে। অক্টাহেড্রালের ক্ষেত্রে কম, অক্টাহেড্রালের থেকে কম হবে, কারণ অক্টাহেড্রাল হেড টু হেড ছিল,
আচ্ছা, এবার স্প্লিটিং তো হবে। এবার স্প্লিটিংয়ে কে উপরে যাবে আর কে নিচে যাবে, আমরা কি কনসেপ্ট, আমরা প্রিভিয়াস নলেজ থেকে কি বলতে পারি? ওই ডিএক্সওয়াই ওয়াইজেড এক্স এর উপরে উপরে যাবে। এরা উপরে যাবে কারণ এদের সঙ্গে কম্পারেটিভলি মোর ইন্টারাক্ট করছে, কারণ এরা কাছে আছে লিগ্যান্ড থেকে। আর যারা দূরে আছে সেটা হচ্ছে ততটাই স্টেবিলাইজড হবে, মানে যাতে করে বেরি সেন্টারটা কনজার্ভ থাকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আচ্ছা, এক্ষেত্রে কি আছে যে in between the axis lobes are more closer to the ligand as compared to the lobes of along the axis orbital, এটা হলো। তাহলে তার ফলে কি হবে? in between the axis orbitals lobes are more closer to the ligand as compared to the lobe of along the axis orbital। তাহলে এর ফলে কি হবে? তার ফলে so in between the axis orbital goes to the higher position from the barycenter and along the axis orbital goes to the lower position from the barycenter। লিখেছো? হ্যাঁ দাদা। ওকে, সবার লেখা হয়েছে তো? হ্যাঁ দাদা। আচ্ছা বলো এবার কারো কোনো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। দাদা একটু বের করে পেজটা। হয়েছে? লাস্ট লাইনটা ওটা কি লেখা? বলো। along the axis along the axis orbital goes to the lower position from the barycenter। ওকে। হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার তাহলে আমাদের স্প্লিটিং প্যাটার্নটা দেখাতে হবে, যে আমরা থিওরিটিক্যালি ব্যাপারটা দেখলাম, এবার আমাদের তাহলে স্প্লিটিং।
স্প্লিটিং প্যাটার্ন। দেখো ঠিক অক্টাহেড্রাল যেভাবে করেছিলাম সেভাবেই করব, কিন্তু আমরা ওই হাইপোথেটিক্যাল ফিল্ডটা আর আঁকছি না, ডাইরেক্টলি আমরা স্প্লিটিংটা দেখিয়ে দেব। তাহলে আমাদের 5টা অরবিটাল, এটা হচ্ছে ফ্রি গ্যাসিয়াস আয়ন, তার ক্ষেত্রে এটা। আচ্ছা, এবার এখান থেকে এইটা যদি আমি বেরি সেন্টার বলি, তাহলে বলো বেরি সেন্টার থেকে উপরের দিকে কারা যাবে? T2G সেটটা। টি2জি, টি2জি বলো না, 3জন যাবে। টি2জি এখানে এখনো আসেনি, এখানে 3জন যাবে। কোন 3জন? ডিএক্সওয়াই, ডিএক্সজেড আর ডিওয়াইজেড, এই 3জন যাবে। আর নিচে কারা যাবে? dx2y2 আর dz। ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। তাহলে উপরে কারা থাকছে? তাহলে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, এরা। নিচে থাকছে হচ্ছে ডি এক্স টু ওয়াই টু, ডি জেড। ওকে, তাহলে এইটা যদি হয় তাহলে এদের যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা কি বলি? স্প্লিটিং। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। তাহলে স্প্লিটিং এনার্জিকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? 10 dq। 10dq0 ও ডিকিউ জিরো কোথাও আমি বলিনি, ওটা ও। জিরো টিরো সব ভুলভাল শিখবে না। 10 ওটা ছিল ডিকিউ ও, নট ডিকিউ জিরো। ও ফর অক্টাহেড্রাল। এখানে কি 10 ডিকিউ ও বলবো? 10dq কি হবে? টেট্রাহেড্রাল মানে এখানে হবে 10 ডিকিউ টিডি অর ডেল টিডি। টেট্রা। ওকে, ওখানে ছিল ও ফর অক্টাহেড্রাল, এটা টিডি ফর টেট্রাহেড্রাল। আচ্ছা, এবার একই রকম ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে দেখো যে আগেরটার ক্ষেত্রে যেখানে dx2y2 ছিল, সেই dx2y2কে আমরা কত ডিকিউ তুলেছিলাম? +6 dq। +6 ডিকিউ তুলেছিলাম। এখন তারা রিলেটিভলি নিচে চলে গেল, মানে ডায়াগ্রামটা পুরো ইনভার্স হয়ে গিয়েছে। তো ডায়াগ্রাম যদি ইনভার্স হয়ে যায় তাহলে ক্যালকুলেশনটাও ইনভার্স হয়ে যাবে। তোমার 6 ডিকিউটা যেটা প্লাস ছিল সেটা হয়ে যাবে কি -6 ডিকিউ টিডি। একই সেম ক্যালকুলেশন ওখানে যেরকম করেছিলাম, তুমি আবারও এখানে করে দেখতে পারো। আচ্ছা, আর উপরে যেটা যাচ্ছে, উপরেরটা তাহলে কত হবে? তাহলে ওটাই নিচে ছিল, ইনভার্স হয়ে গিয়েছে, তাহলে -4 ছিল, সেটা হয়ে যাবে এখন +4। +4 ডিকিউ টিডি হয়ে যাবে। ও ছিল ওটা টিডি হয়ে যাবে, কারণ টেট্রাহেড্রালের জন্য করছি। আচ্ছা, এইবার হচ্ছে নোটেশন। নোটেশনে আমরা ওখানে টি2জি এবং ইজি বলছিলাম। এক্ষেত্রে টিপলি জেনারেট, টি জেনারেট মানে সেটা টি, ডাবলি মানে ই, কোনো সন্দেহ নেই। টি এর পাশে আমরা 2 লিখেছিলাম, এখানে 1 মানে কিছু লিখবো না, এ পর্যন্তও ঠিক আছে। কিন্তু আমরা ওখানে জি লিখেছিলাম, মানে টি2জি আর ইজি। এক্ষেত্রে আমরা এই জিটা লিখতে পারি কি পারি না? পারবো না। না পারবো না, এখানে ইউ হবে, সেন্টার অফ সিমেট্রি নেই, আনজেরাড হবে এটা। তাহলে টেট্রাহেড্রাল জিওমেট্রিতে সেন্টার অফ সিমেট্রি নেই, আমরা তখনই ডিসকাস করে দিয়েছিলাম। তাহলে সেন্টার অফ সিমেট্রি না থাকলে তাকে জি বলা যায় না, কি বলা যায়? আনজেরাড। ইউ। আনজেরাড। তো যেহেতু জি নয় তাই আমরা জি লিখবো না। এবার তুমি বলতে পারো তাহলে কি আমি টি2ইউ লিখবো আর ইউ লিখবো? উত্তর হচ্ছে না, আনগ্রেড হলে তাহলে আর তাকে আর কিছু লিখতে হয় না, জাস্ট সিম্পলি টি2
আর ই এইটাই থাকবে, জিটা আসবে না, জিটা জাস্ট রিমুভ করে দিতে হবে, তার পরিবর্তে আর কিছু বসানোর দরকার নেই, কিছু নেই মানে ওটা আনগ্রেড। ওকে, বোঝা গেল? তাহলে এখন আগেরটা ছিল টি টু জি নিচে ইজি উপরে, এখন কি হয়ে গেল ইটা নিচে টি টু উপরে, ইনভার্স হলো তো? তাহলে ইউটা লিখলে কি ভুল হবে? না লেখা যাবে না, ভুল, একদমই ভুল হবে, ওটা ওটা কনভেনশনালি লেখা হয় না আর কি, মানে আনগ্রেড মানে নাথিং, সিমেট্রি নিয়ে ওখানে কোনো সিমেট্রি নাই, সুতরাং আমি লিখবো কেন, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো ওটা একদমই ভুল, মানে কি একদম মারাত্মক ভুল হবে, লেখাই যাবে না। প্রত্যেকটা একটা কনভেনশন আছে, এখানে ওই কনভেনশনটা কখনোই ফলো করা হয় না, টি টু ইউ বা টি ইউ এরকম লেখা হয় না, ইউ থাকলে নট, মানে লেখা হবে না, কোনোভাবে উল্লেখ করা যাবে না, নট মেনশন। আচ্ছা তাহলে এখানে, তাহলে এইটা হয়ে গেল ই এবং টি টু, তাহলে ই টি টু যদি হয় তাহলে এখন, তাহলে আমাদের কনফিগারেশন যা হবে, তাহলে সেখানে ইলেকট্রনগুলো কোথা থেকে বসা শুরু করবে? ই থেকে। মানে ই থেকে শুরু করবে বসা, কিন্তু আগেরটার ক্ষেত্রে টি থেকে বসা শুরু করেছিল, মানে টি টু জি তারপর ইজি, এখন ই তারপর টি টু, জাস্ট উল্টো হয়ে গেল। আর আরেকটা যেটা হয়েছে, তার মানে টেট্রাহেড্রাল স্প্লিটিং প্যাটার্ন ইজ রিভার্স টু দ্যাট অফ অক্টাহেড্রাল স্প্লিটিং প্যাটার্ন, এটা তো বোঝা গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে টেট্রাহেড্রাল স্প্লিটিং প্যাটার্ন is opposite বা inverse to that of octahedral splitting। আচ্ছা সেকেন্ড হচ্ছে যে এখানে 10 ডিকিউ যেটা মানে স্প্লিটিং যেটা হবে, স্প্লিটিং সেটা কি হবে, কম্পারেটিভলি লেস হবে, তাই তো? আমরা তো আগেও লিখেছি যে টেট্রাহেড্রাল স্প্লিটিং সেটা হচ্ছে সবসময় অক্টাহেড্রাল স্প্লিটিং এর থেকে কম হবে, মানে এই 10 ডিকিউ টিডি এটা সবসময় কি হবে, 10 ডিকিউ ওর থেকে কম হবে, কারণ আমরা পার্শিয়াল ওভারল্যাপের গল্পটা পড়েছি, তাহলে পার্শিয়াল ইন্টারাকশনের দরুন এখানে স্প্লিটিংটা কম হবে, তাহলে 10 ডিকিউটা কম হবে। আচ্ছা এবার কতটা কম হবে সেটা ক্যালকুলেট করে দেখা গিয়েছে যে 10 ডিকিউ টিডিটা হচ্ছে 4/9 অ্যামাউন্ট লেস দেন 10 ডিকিউ ও, মানে 9/4 সিমিলার মেটাল লিগ্যান্ডের যদি অক্টাহেড্রাল জিওমেট্রি হয়, আর ওই লিগ্যান্ড এবং মেটালের যদি টেট্রাহেড্রাল জিওমেট্রি হয়, তাহলে স্প্লিটিংটা জাস্ট 9/4 হয়ে যাবে টেট্রাহেড্রালের ক্ষেত্রে। ঠিক আছে, লিখেছো? হ্যাঁ দাদা। আচ্ছা এইটা কিভাবে হয়, এই ক্যালকুলেশনটা একটা ডিটেল ক্যালকুলেশন আছে, সেই ডিটেল ক্যালকুলেশনটা তোমাদের নেই বা কোথাও নেই, মানে মানে মাস্টার ডিগ্রিতেও নেই। তো এই ক্যালকুলেশনটা থেকে একটু সরে গিয়ে আমরা একটু সহজভাবে যদি ব্যাপারটাকে একটু মানে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এই 4/9টা একটু জাস্টিফাই করা যায় সিম্পলি। সেটা হচ্ছে এইরকম যে যদি আমি নাম্বার অফ লিগ্যান্ড, আর নাম্বার অফ লিগ্যান্ডটা হচ্ছে তোমার যদি কনসিডার করি অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রালের ক্ষেত্রে, অক্টাহেড্রালের নাম্বার অফ লিগ্যান্ড থাকে 6টা, টেট্রাহেড্রালে হচ্ছে 4টে, তাহলে অক্টাহেড্রাল থেকে টেট্রাহেড্রালে 4টে তুমি যাচ্ছ, মানে তুমি লিগ্যান্ডের সংখ্যাটা কমিয়ে ফেলছো। তাহলে লিগ্যান্ডের সংখ্যা যদি কমিয়ে ফেলো, তাহলে টোটাল মেটাল লিগ্যান্ড ইন্টারাকশনটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে। তাহলে এটা কতটা অ্যামাউন্ট ডিক্রিজ করছে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে কতটা অ্যামাউন্ট ডিক্রিজ করছে?
2-10 2-10 হুম 6টা 3:2 রেশিওতে ডিক্রিজ করছে। 6টা লিগ্যান্ড ছিল, সেখানে 4টে লিগ্যান্ড হয়ে গেল। তার মানে তোমার রিপালশন ডিক্রিজেস 4/6 অ্যামাউন্ট, 4/6 অ্যামাউন্ট ডিক্রিজ করছে। নাম্বার অফ রিপালশন যদি নাম্বার রেসপেক্টে করি, তাহলে নাম্বার অফ রিপালশন ডিক্রিজেস টু কত, এখন কতটা ডিক্রিজ করে কত হচ্ছে 4/6, মানে 2/3। মানে এটা একদম সিম্পল ক্যালকুলেশন। কি, যখন 6টা ছিল, 6টা লিগ্যান্ড ছিল, যদি এক অংশ হয়, তাহলে এখন 4টে লিগ্যান্ডে কত অংশ হবে? 4/6। 4/6 হবে, তাই তো? তাহলে তাহলে জাস্ট 3 ভাগে 2 ভাগ বা 6 ভাগে 4 ভাগ থাকবে। 6টা লিগ্যান্ডে যা করতো, এখন 4টে লিগ্যান্ডে তার 6 ভাগে 4 ভাগ করবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে নাম্বার অফ রিপালশন ডিক্রিজেস টু 2/3। আচ্ছা, এরপরে যেটা আরেকটা জিনিস হচ্ছে 2/3 অ্যামাউন্ট হলো, তাহলে একটা ফ্যাক্টর হলো 2/3 নাম্বারের রেসপেক্টে, আর আরেকটা হচ্ছে ডিরেকশনের রেসপেক্টে। তাহলে ডিরেকশনের রেসপেক্টে যদি বলি, তাহলে ডিরেকশনটা দেখো অক্টাহেড্রালের ক্ষেত্রে হেড টু হেড ছিল, মানে অ্যালং দ্য অ্যাক্সিস ছিল, কিন্তু এখানে ইন বিটুইন দ্য অ্যাক্সিস হয়ে যাচ্ছে। তার ফলে এক্ষেত্রেও কিন্তু ডিরেকশনের যদি কনসিডার করি, তাহলে ডিরেকশনের রেসপেক্টেও কিন্তু রিপালশনটা ডিক্রিজ করছে। নাম্বারের জন্য তো ডিক্রিজ করছে দেখলেই, 6টার জায়গায় 4টে হয়েছে, মানে রিপালশন ডিক্রিজ করবে। আবার ডিরেকশনের জন্য রিপালশনটা ডিক্রিজ করছে। তো সেটা কতটা ডিক্রিজ করছে, সেটাও বলে 2/3 অ্যামাউন্ট ডিক্রিজ করছে। কিন্তু এই যে 2/3 অ্যামাউন্ট যে ডিক্রিজ করছে, এটা একটা জিওমেট্রিক ক্যালকুলেশন আছে বড় সড়ো। তো এই জিওমেট্রিক ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারি যে 2/3 অ্যামাউন্ট আছে। কিন্তু সেই ক্যালকুলেশন তোমাদের তো লাগবে না। যদি তুমি চাও, সেক্ষেত্রে আমি তোমাকে একটা ছবি টবি তুলে পাঠিয়ে দিতে পারি, বুঝতে পারবে না আর কি। তো ব্যাপারটা হচ্ছে সেই রকম আর কি। তো যা সিম্পলি আমরা এটাকে জাস্ট এরকমভাবেই 2/3 যে রেজাল্টটা আসে আফটার দ্যাট ক্যালকুলেশন, সেই 2/3 অ্যামাউন্ট যে ডিক্রিজ করে, সেই ডিক্রিজ করে সেটা আমরা শুধু জাস্ট রেজাল্টটা এখানে লিখব যে ডিরেকশন অফ দি লিগ্যান্ড and direction of the orbital are not exactly matched. Not exactly matched in case of tetrahedral geometry. In case of tetrahedral geometry, so repulsion energy decreases to 2/3 amounts বা 2/3 times. ঠিক আছে, 2/3 টাইমস। তা এখান থেকে আমরা বলতে পারি যে দুটো ঘটনা, একটা হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ডস কমে যাওয়া, আর একটা হচ্ছে ডিরেকশনটা মিসম্যাচ হওয়া, ডাইরেক্টলি হেড টু হেড না হওয়া। এই দুটোই তোমার আলটিমেটলি রিপালশনটাকে কমিয়ে দিচ্ছে। তো দুটোই দেখো রিপালশনটা কমিয়ে দিচ্ছে কত অ্যামাউন্টে, 2/3। তাহলে অ্যাকচুয়ালি দুটো যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা, একটা আর একটার উপর ডিপেন্ডেন্ট নয়, নাম্বার এবং ডিরেকশন দুটো আলাদা আলাদা স্বতন্ত্র ঘটনা। তো স্বতন্ত্র দুটি ঘটনা যদি হয়, তাদেরকে যদি কম্বিনেশন করা হয়, তাহলে সেই কম্বিনেশনটা সবসময় মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়। তোমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়েছো এই জিনিসগুলো, যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন তারা সবসময় মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়, নট অ্যাডিটিভলি। আর ডিপেন্ডেন্ট হলে তাহলে অ্যাডিটিভলি সেপারেবল হয়, যেমন এনার্জি।
তো এক্ষেত্রে যেহেতু দুটো আলাদা ঘটনা মানে ইন্ডিপেন্ডেন্ট অপারেটর, তাহলে ইন্ডিপেন্ডেন্ট দুটো অপারেটর সবসময় কম্বিনেশন হবে, নেট রিপালশন যেটা হবে সেটা হচ্ছে এদের দুজনের মাল্টিপ্লিকেশন, নট অ্যাডিশন। তো আমরা টোটাল রিপালশন যখন বলবো যোগ করব না, জাস্ট গুণ করব। তাহলে আমরা বলতে পারি সো টোটাল রিপালশন decreases in case of tetrahedral geometry is equal to কত হবে, টোটাল বলছি কিন্তু আমি কিন্তু 2/3 প্লাস 2/3 করব না, গুণ করব, কারণ আমরা বলেছি কি দুটো ইন্ডিপেন্ডেন্ট অপারেটর, দুটো ঘটনা আলাদা। তাহলে এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াবে, হচ্ছে 4/9। তাহলে এই যে 4/9টা এটা অনেকটা এইভাবে জাস্টিফাই করা যায়। এবার এই জিনিসটাকে পুরো ম্যাথমেটিক্যালি করা হয় আর কি, তো ম্যাথমেটিক্যালি অত কিছু আমাদের দরকার নেই, সে স্কোপটা আমাদের নেই এখানে। সুতরাং আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের দিকে যাচ্ছি না, লম্বা চওড়া ক্যালকুলেশন আছে। তো আমরা জাস্ট থিওরিটিক্যালি ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করলাম। আমাদের না বুঝলেও কোনো ক্ষতি নেই, আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা চাই, এই কনভার্সন বা এই রিলেশনটা আমার দরকার। এই রিলেশনটা আমরা এইভাবে লিখবো আর কি, যে 4/9 অ্যামাউন্ট ডিক্রিজ করে ওইটা হবে। তাহলে তার মানে অ্যাকচুয়ালি যেটা হলো টেট্রাহাইড্রাল স্প্লিটিং এনার্জি ইজ লোয়ার দ্যান অক্টাহাইড্রাল স্প্লিটিং এনার্জি অ্যান্ড দে রিলেটেড অ্যাজ দিস, আমরা পেয়ে গিয়েছি। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে আলটিমেটলি যেটা লিখতে পারি সেটা হচ্ছে টেট্রাহাইড্রাল স্প্লিটিং এনার্জি, সেটাকে আমরা 10 ডিকিউ টিডি অর ডেল টিডি বলি। এই স্প্লিটিং এনার্জিটা ইজ কি হবে, লোয়ার দেন দি octahedral splitting energy, and they related as কি বললাম আমরা, একটা রিলেশন আমরা পেয়েছি, তাহলে 10 dq td is equal to 4/9 10 dq o, এই রিলেশনটা আমরা পেয়েছি। আর আরেকটা হচ্ছে তাহলে ডেল ও টার্মে যদি বলি ডেল টিডি ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে 4/9 ডেল ও, এভাবেও আমরা এটাকে বলতে পারি। হয়েছে, লিখেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে টেট্রাহাইড্রালে স্প্লিটিংটা কম, এবং টেট্রাহাইড্রাল স্প্লিটিং কম যদি হয় তাহলে এখান থেকে আমরা সেই আগের দিনের হাই স্পিন লো স্পিনের যে কনসেপ্ট সেটা যদি আনি, তাহলে টেট্রাহাইড্রালে যেহেতু স্প্লিটিং কম মানে গ্যাপটা কম, তার মানে টেট্রাহাইড্রাল কেসে সবসময় গ্যাপটা তোমার পেয়ারিং এনার্জির থেকে কম হবে। ঠিক আছে, এটা একদম মনে রাখো। ফর tetrahedral complex, এরকম লিখি টেট্রাহাইড্রাল কমপ্লেক্স, tetrahedral complex is always high speed due to 10 dq যেটা হবে
টেন ডিকিউ ডিডি যেটা হবে সেটা অলওয়েজ লেস দ্যান পি হবে। তার মানে তুমি খেয়াল করো, তাহলে এটা যদি হয় তাহলে আমার ওই যে D4 থেকে D7 যে কনফিগারেশনগুলো আমরা লিখছিলাম অক্টাহেড্রালের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুটো দুটো করে কনফিগারেশন আমরা লিখছিলাম তো, তাহলে এখানে কটা করে কনফিগারেশন লিখতে হবে? একটাই হবে। একটা করে। কটা করে কনফিগারেশন? তাহলে এখানে লো স্পিনের কনসেপ্টটা নেই। লো স্পিনের কনসেপ্ট কখন হতো? যদি আমার এই লেস দ্যানটা গ্রেটার দ্যান হতো। কিন্তু এদের 10 ডিকিউটা এতটাই কম, স্প্লিটিংটা এতটাই কম যে এদের সবসময় এই একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই হয় যে পি হচ্ছে সবসময় 10 ডিকিউ এর থেকে বড় হবে। এই ক্রাইটেরিয়াটাই সবসময় হোল্ড করে। তো এই ক্রাইটেরিয়া যদি হোল্ড করে তাহলে সবসময় কি হবে? এটাই সবসময় মানে হাই স্পিনই হবে। তো এটা খেয়াল রাখবে যে টেট্রাহেড্রাল মানেই হাই স্পিন, এখানে লো স্পিনের কোনো গল্প নেই। তাহলে এখানে কাজটা অনেক সহজ হয়ে গেল আর কি। হ্যাঁ, টেট্রাহেড্রাল মানে হাই স্পিন, এখানে আমাদের ভাবনা চিন্তার কোনো দরকার নেই। অক্টাহেড্রালের ক্ষেত্রে আমাকে দুটো জিনিস ভাবতে হবে একসঙ্গে। হয়েছে? সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার আমরা সেই একই কাজটা আমরা করবো এবার সিএফএসসি ক্যালকুলেশন। যেমন স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে যখন স্প্লিটিং প্যাটার্নটা করাচ্ছিলেন তখন হুম। ওই ই আর T2 ওই দুটো মানে উল্টে গেল কেন, ইনভার্স হয়ে গেল কেন ওই পজিশনটা হ্যাঁ, বলবেন? মানে ইটা কেন এলো, ইটা কেন বলছি আর টি কেন বলছি? দুটোর পজিশন তো চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, মানে এখানে এই যে দুটো এই যে dx2y2 আর dz2 এরা নিচে এসেছে, আর dxy dxz dyz এটা উপরে এসেছে। এইটা কি বুঝেছো নাকি এটা কেউ বলতে হবে সেটা বলো। মানে এটা 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 বুঝতে পারোনি তাই তো? এটা কেন এসছে সেটাই। আচ্ছা হ্যাঁ, এটা আচ্ছা, হ্যাঁ ইনভার্স। হ্যাঁ, মানে dx2y2 টা কেন, dx2y2 dz2 টা কেন নিচে গেল, আর dxy dxz dyz টা কেন উপরে গেল, তাই তো? মানে আগেরটার স্যার। ক্ষেত্রে উল্টো ছিল। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা এইখানে তুমি দেখো, এটা যখন আমি বারবার করেই বলেছি, ব্যাপারটা সেটা হচ্ছে যে এইখানে তুমি খেয়াল করো যে ইন বিটুইন দ্য অ্যাক্সিসের লোবগুলো হচ্ছে, মানে ইন বিটুইন দ্য অ্যাক্সিস মানে হচ্ছে এই যে এই তিনজনের লোবগুলো হচ্ছে ইয়েলো কালারের গুলো, দেখো ইয়েলো কালার দেখতে পাচ্ছ? ইয়েলো কালারের যে তুমি পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই লোবগুলো, এইখানে যে লোবগুলো আছে এই পজিশনে, সেগুলো হচ্ছে ওই ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিওয়াইজেড। আর এই যে ব্ল্যাক কালারের যে স্পট দেখতে পাচ্ছ, মানে অ্যালং দ্য অ্যাক্সিস যে স্পটগুলো তুমি দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে dx2y2 আর dz2। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যে কোনো একটা লিগ্যান্ডকে আমি ধরে নিচ্ছি, ধরো এই যে এই লিগ্যান্ডটা আমরা ধরেছিলাম, এই লিগ্যান্ড থেকে আমরা ডিস্টেন্স মাপছি। দেখো এই লিগ্যান্ড থেকে এই ইয়েলো কালারের যে ডিস্টেন্স আর এই লিগ্যান্ডের সেন্টার থেকে এই ব্ল্যাক কালারের ডিস্টেন্স কোনটা কাছে হয় আর কোনটা দূরে হয় সেটা আমরা ডিসকাস করেছি। বলো কোনটা কাছে হয়? ইয়েলো। ইয়েলোটা কাছে হয়, কারণ আমাদের জিওমেট্রি তাই বলছে যে এইটা যদি আমার এই ট্রায়াঙ্গেলটা যদি আমি তুলে এখানে আঁকি, তাহলে দেখো এখান থেকে এটা যদি আমার লিগ্যান্ডের পজিশন হয়, এখান থেকে আমার এইটা কাছে হচ্ছে, এইটা অনেক দূরে হচ্ছে, এইটা দূরে হচ্ছে, এইটা দূরে মানে এটা কে, এই যে, তাহলে ইয়েলো কালারটা কাছে হচ্ছে, ব্ল্যাক কালারটা দূরে হচ্ছে। তো ইয়েলো কালার কাছে মানে কোন অরবিটাল কাছে? ইয়েলো কালার ওই কারা? dx2y2 dz ওহ নো নো নো, না dxy dxz yz হ্যাঁ ওইগুলো। হ্যাঁ, তাহলে ইন বিটুইন দ্য অ্যাক্সিস যারা, তারা হচ্ছে কাছে হচ্ছে ইয়েলো কালার, আর যারা অ্যালং দ্য অ্যাক্সিস লোব তারা দূরে হচ্ছে। তাহলে যারা কাছে আছে তারাই তো ইন্টারাকশনটা স্ট্রংলি করবে, তাই না? ধাক্কাধাক্কিটা কাদের সঙ্গে হবে? যারা কাছে আছে। তো এই যে দুটো সেট হলো, দুটো সেটের মধ্যে কাদের সঙ্গে ধাক্কাধাক্কিটা বেশি করবে লিগ্যান্ড বলো? dxy dxz dyz এর সাথে। এর সঙ্গে ধাক্কাধাক্কিটা বেশি হবে, কলিশনটা বেশি হবে কম্পারেটিভলি। তো ধাক্কাধাক্কি বেশি যদি হয় তার স্টেবিলিটি কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এনার্জি কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিওয়াইজেড এর এনার্জি কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো বেড়ে গিয়ে উপরে চলে যাবে ভেরি সেন্টার থেকে। তো এরা তিনজন উপরে চলে যাবে, ডিএক্সওয়াই ডিএক্সজেড ডিওয়াইজেড। আর ঠিক ততটাই নিচে চলে যাবে কারা? dx2y2 আর dz2। তাহলে তিনজন উপরে যাবে আর দুজন নিচে আসবে। তাহলে এবার ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রামে কারা উপরে গেল? dxy dxz yz ওরা। উপরে গেল, আর dx2y2 dz2 নিচে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার এবার এই যে তিনটে, এবার
ট্রিপলি তিনজন উপরে, তিনজন ডিজেনারেট, যে তিনজন মানে টি, ওই জন্য উপরে আমরা টি লিখেছি, আর নিচে দুজন আছে তাই জন্য ই লিখেছি, যেমন আগে আমরা করেছিলাম। তাই জন্য যেহেতু উল্টে গেল তাই এখানে টি2 এরকম হয়ে গেল, জিটা তো হবে না এখানে বলে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পারছো? আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, আরেকটা বলছি হ্যাঁ যে বলো। ওর 10 ডিকিউ মানে টেট্রাহেড্রালের ক্ষেত্রে ওটা কমে গেল কেন, মানে 10 ডিকিউ ওর থেকে। অক্টাহেড্রাল থেকে, হ্যাঁ, হ্যাঁ, অক্টাহেড থেকে 10 ডিকিউ টিডি কমে গেল কারণ অক্টাহেড্রালে যে কলিশনটা হয়েছিল সেখানে দেখবে, খেয়াল করো যে লিগ্যান্ডের সঙ্গে মেটালের যে DX2Y2 DZ2 অরবিটাল, তাদের হেড টু হেড কলিশন হয়েছিল। ঠিক আছে, হেড টু হেড কলিশন হয়েছিল। তাহলে যত হেড টু হেড কলিশন হবে তত এই DX2Y2 DZ2 টা উপরে উঠে গিয়েছিল, তার মানে গ্যাপটা বেড়ে গিয়েছিল। আর এক্ষেত্রে যেহেতু হেড টু হেড কলিশন হচ্ছে না, পার্শিয়াল কলিশন হচ্ছে, তাহলে পার্শিয়াল কলিশনে কি হবে, এদের দুজনের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা কম হবে। পার্শিয়াল মানে যত জোরে কলিশন হবে তত এরা এরা তত বেশি মানে মানে স্প্লিট করে যাবে। তো যেহেতু অক্টাহেড্রালে হেড টু হেড কলিশন হয়, তুমি দেখেছো আগের যখন ক্লাসে আমরা অক্টাহেড্রাল নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছিল অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর, তাই জন্য তারা হেড টু হেড কলিশন করছিল। আর হেড টু হেড কলিশন করছিল বলে সেখানে DX2Y2 এবং DZ2টা অনেক উপরে উঠে গিয়েছিল। তার মানে কি হবে, ওরা যদি উপরে ওঠে তার মানে DXY DXZ DYZ ওরা ততটাই নিচে নামবে, তাহলে গ্যাপটা বেড়ে গেছিল, তাই জন্য 10 ডিকিউটা বেড়ে গিয়েছিল। এবার এক্ষেত্রে যেহেতু স্প্লিটিংটা, এক্ষেত্রে যেহেতু কলিশনটা পার্শিয়াল, তাই জন্য DXY DXZ DYZ এরা অতটা উপরে উঠবে না, তার মানে DX2Y2 DZ2 ততটা নিচে নামবে না, তার মানে গ্যাপটা অতটা বাড়বে না, গ্যাপটা কম হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে পার্শিয়াল ইন্টারাকশন যেহেতু হচ্ছে, তাই জন্য এখানে গ্যাপটা কমে যাচ্ছে। যত ইন্টারাকশন বেশি হবে তত গ্যাপ বাড়বে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, যত ইন্টারাকশন বেশি হবে তত গ্যাপটা, স্প্লিটিংটা বেশি হবে। এবার যেহেতু এখানে ইন্টারাকশনটা পার্শিয়াল, তাই গ্যাপ কম, আর গ্যাপ কম মানে 10 ডিকিউ কম। ক্লিয়ার? আর কিছু কোশ্চেন আছে বলো। না স্যার, এখানে টেট্রাহেড্রালে পেয়ারিংটা কেন বেশি হলো 10 ডিগ্রির থেকে? 10 ডিকিউটা কম। এবার কম মানে তুমি যত কমপ্লেক্সে আছে D1 D10, D1 থেকে D10 যত কমপ্লেক্স আছে, 10 ডিকিউটা কম মানে কি, সবসময় এতটাই কম, তোমার পেয়ারিং এনার্জি থেকে সবার ক্ষেত্রে দেখা গেছে যত কমপ্লেক্স তুমি মানে টেট্রাহেড্রালে দেখবে, সবার ক্ষেত্রে 10 ডিকিউ তো কম হবে। তো 10 ডিকিউটা কম মানে সবসময় সেটা ওই পেয়ারিং এনার্জি, তো এটাও তো পজিটিভ কোয়ান্টিটি, ওই পেয়ারিং এনার্জি যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট থেকে সবসময় 10 ডিকিউটা কমে যাবে। মানে কম ভ্যালু মানে কি, কম মানে কি, তার মানে সে কোনো একটা রিলেটিভ যদি আরেকজনের সঙ্গে বিচার করা হয়, তার রেসপেক্টে সবসময় কম হবে। বুঝতে পেরেছো? ধরো এখন ব্যাপার হচ্ছে, ধরো একজন তোমাদের এই যে ধরো যতজন ক্লাস করছো, ধরো ছেলেদের যদি আমি করি তাহলে সবার মোটামুটি অ্যাভারেজ যদি ওয়েট আমি করি তাহলে 60 অ্যারাউন্ড 60 আমি বলতে পারি। তাহলে অ্যারাউন্ড 60 যদি বলতে পারি, এবার কারণ তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 70 কেজি আছে, হ্যাঁ, যদি ওয়েট আমি করি, কারো 70 কেজি, কারোর আবার 50 কেজি আছে। তাহলে এবার যদি দেখা যায় এদের মধ্যে তোমাদের মধ্যে এমন কারোর আছে সে এতটাই রোগা, সে দেখা যাচ্ছে 40 কেজি। ঠিক আছে, তাহলে 40 কেজি যদি হয়, তাহলে এখন আমি কি বলবো, সে বাকি যতজন আছে সবার থেকেই কম ওজন। ঠিক আছে, তাহলে এটা তো আমি জেনারেলাইজ করতে পারি যে ও সবার থেকে কম, এরকম ব্যাপারটা। তাহলে এ 10 ডিকিউ এক্ষেত্রেও তাই, 10 ডিকিউটা যেহেতু কম, তাহলে আমি বলতেই পারি যে এটা সবার মানে যত কমপ্লেক্স আছে সবার পেয়ারিং এনার্জির থেকে এই 10 ডিকিউটা সবসময় কম হবে, তাদের 10 ডিকিউটা সবসময় কম হবে, কারণ এখানে স্প্লিটিং কম, স্প্লিটিংটা খুব সামান্য, স্প্লিটিংটা ছোট। তো স্প্লিটিং ছোট মানে সবসময় পেয়ারিং এনার্জিটা 10 ডিকিউর থেকে বড় হবে, এটা হোল্ড করছে এই কন্ডিশনটা, এটা সমস্ত কমপ্লেক্সের ক্ষেত্রে, ওই জন্য আমরা এটাকে জেনারেলাইজ করে দিয়েছি। বলো আর কিছু বলো। বলো আর কিছু। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের হলো। আচ্ছা, আমরা সিএফএসি ক্যালকুলেশনটা আমরা করব, আমি কয়েকটা দেখাবো, আর বাকিগুলো তোমরা রাফে বাড়িতে করবে, এখানে তুলবে না খাতায়,
কারণ ভুল হতে পারে, তোমরা রাফে ক্যালকুলেট করবে সিএফএসি ক্যালকুলেশন। দেখো আমি যদি একই রকম ভাবে ডিএন সিস্টেম, তারপরে কনফিগারেশন আর সিএফএসি এই তিনটে কলম করি আগের মতো, তাহলে প্রথমেই আসে যেটা হচ্ছে D1। তো D1 এই কনফিগারেশনটাতে মানে এর কনফিগারেশনটা কি হবে টেট্রাহেড্রালে? EG1। দেখো আমরা সেই একই রকম ভাবে রাফলি যদি এখানে দেখাই, তাহলে দুটো নিচে থাকবে আর তিনটে উপরে থাকবে। এক্ষেত্রে উপরেরটাকে বলা হয় T2, নিচেরটাকে বলা হয় E। D1 মানে এই একটা বসালাম, তাহলে কনফিগারেশন হয়ে গেল E1 T2 E1 T2 0। এটা হচ্ছে তো, দেখো তো। হ্যাঁ দাদা E1। হ্যাঁ, তাহলে এবার E1 T2 0। এবার ক্যালকুলেশন খেয়াল করো, ক্যালকুলেশন কি লিখবো? দেখো আমরা ডায়াগ্রামটা খেয়াল করো, ডায়াগ্রামে আমাদের ঠিক উল্টো হয়ে গিয়েছে, এটা একটু খেয়াল করবে। -6টা নিচে এসছে, +4টা উপরে গিয়েছে। তাহলে এখানে কি হবে, একটা ইলেকট্রন এখানে যদি বসাই তাহলে 1 × -6 হবে, ঠিক তো? হ্যাঁ দাদা। তাহলে 1 × -6 DQO, তাহলে হয়ে গেল -6 DQO। দেখো আমরা এখানে সব হবে হাই স্পিন, তাহলে এখানে পেয়ারিং টেয়ারিং এর কনসেপ্ট আসবে, অ্যাডিশনাল পেয়ারিং হবে। স্যার DQTD হবে না? এটা DQTD হবে না? ও হ্যাঁ হ্যাঁ, DQTD হবে। তাহলে বলো ওটা পেয়ারিং কি, এখানে পেয়ারিং এর কনসেপ্ট আসবে? পেয়ারিং নিয়ে চিন্তা করবে কি করবে না? না দাদা। করবে না। তাহলে এখানে কোনো পেয়ারিং মানে এক্সট্রা পেয়ারিং পি টার্ম আসবে না কোথাও, কারণ টেট্রাহেড্রালে কোনো পেয়ারিং এক্সট্রা পেয়ারিং হয় না, কারণ সবাই হচ্ছে হাই স্পিন। পেয়ারিং আসে লো স্পিনে, যেহেতু এখানে লো স্পিনের কোনো গল্পই নেই, তাহলে পেয়ারিং এরও কোনো গল্প নেই, জাস্ট ক্যালকুলেশন করে দিয়ে বেরিয়ে যাবে। তাহলে D2 যখন করব তাহলে কি হবে, D2 E2 T2 0। তাহলে E2 T2 0 যদি হয় তাহলে কি হবে, 2 × -6 DQTD is equal to -12 DQTD। আচ্ছা এই DQTDটাকে আমি যদি বলি, আচ্ছা বলো তো তাহলে D1 সিস্টেমের টেট্রাহেড্রাল জিওমেট্রিতে সিএফএসিটা DQO টার্মে বার করো, তাহলে তুমি কি বলবে? 4/9 করে দেবো, 4/9 × একদম। -12। একদম। তাহলে -6 এই DQTD মানে কি? DQTD মানে হচ্ছে এই যে DQTDর আমরা রিলেশন জানি যে DQTD হচ্ছে 4/9 DQO, 10 কেটে দাও, তাহলে DQTD মানে হচ্ছে 4/9 DQO। তাহলে আমরা জাস্ট এখানে DQTDর জায়গায় আমরা করতে পারি সেটা হচ্ছে 4/9 DQO। তাহলে এটা হয়ে যায় কত? বলো, 8/3। 8/3 DQO। এই কনভার্সনটা অনেক সময় করতে হবে যখন অক্টাহেড্রালের সঙ্গে টেট্রাহেড্রালে কম্পেয়ার করতে হবে অনেক ক্ষেত্রে কোশ্চেনে, তখন এই কনভার্সনটা দরকার। হ্যাঁ, যে কার সিএফএসি বেশি কম, তখন DQTD আর DQO দুটো জিনিস তো আলাদা, কারণ গরু আর ছাগল এটা কম্পেয়ার করা যায় না, তাহলে দুটোকে একই প্যারামিটারে আনতে হবে, DQO-তে আনতে হবে বা DQTD-তে আনতে হবে, তখন ওই কনভার্সনটা এই 4/9 এইভাবে কনভার্ট করে নিতে হবে। তো এটা করা যাবে, তো সিমিলারলি এটাকেও করা যাবে, সবগুলোকেই করা যাবে। তো এগুলো তোমরা পাশাপাশি এখানে করতে পারো জায়গা ছেড়ে রেখে প্রত্যেকটার জন্য। আচ্ছা আমরা D3 যদি করি তাহলে কি হবে বলো, বলো D3। E2। আচ্ছা 3 নাম্বারটা এখানে বসবে তো? আচ্ছা হ্যাঁ E3 হবে, E3 হবে তাহলে। বলো কি হবে? E2 E3 T2 T2 0 1, E2 T2 1। এটা হবে না? তো E3 হবে তো। তাহলে E3 T2 0 হচ্ছে তো? স্যার কিন্তু হাই স্পিন। হাই স্পিন হবে তো, লো স্পিন তো হবেই না, কারণ পেয়ারিং এনার্জি। তাহলে 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 তাহলে
তাহলে বলছো কেন? আমরা তো বলেই দিয়েছি যে টেট্রাহেড্রাল জিওমেট্রি অলওয়েজ হাই স্পিন। তাহলে হাই স্পিন হলে এই থার্ড ইলেকট্রনটা নিচে কেন বসবে? থার্ড ইলেকট্রনটা অলওয়েজ উপরে চলে যাবে, একটাই কনফিগারেশন, কখনো লো স্পিনে বসবে না, পেয়ারিং হবে না। তাহলে এখানে থার্ড ইলেকট্রন সবসময় উপরে চলে যাবে, তাহলে কনফিগারেশন হবে E2 T2 1, এইটা কনফিগারেশন হবে, কখনোই E3 T2 0 হবে না, মনে থাকবে? কারণ সবসময় হাই স্পিনে বসবে, কারণ 10 ডিকিউ কম, সহজেই ইলেকট্রন জাম্প করে উপরে চলে যাবে পেয়ারিং করার থেকে। আচ্ছা, তাহলে এর ভ্যালু কত হবে? তাহলে 2 ইন্টু -6 DQTD প্লাস 1 ইন্টু +4 DQTD। তাহলে এটা কত আসে? -8 -8 DQTD। ওকে, তাহলে এই রকম ভাবে হবে। D4টা কোথায় যাবে? T2 2 হবে। E2 T2 2, তাই তো? D5 কি হবে? E2 T2 3, আবার D6 আবার ইতে চলে আসবে, তাই তো? এইভাবে চলবে তো? হ্যাঁ দাদা। তাহলে এইভাবে ক্যালকুলেট করতে পারবে D10 পর্যন্ত? হ্যাঁ। তার মানে দেখো, আমি শুধু কনফিগারেশনগুলো দেখিয়ে দিই। দেখো D4 কোথায় বসবে? D4 4 নম্বর ইলেকট্রনটা এরপরে বসলো এখানে, 5 নম্বর D5 এখানে, 6 নম্বর এখানে, 7 নম্বর এখানে, 8 নম্বর এখানে, 9 নম্বর এখানে, 10 নম্বর এখানে, এইভাবে পরপর বসবে। ঠিক আছে? তাহলে পারা যাবে তো সবাই? বলো। হ্যাঁ দাদা। তাহলে এইটা ক্যালকুলেট করবে বাড়িতে D10 পর্যন্ত, ঠিক আছে? ক্যালকুলেট করে আমাকে উত্তরটা নেক্সট দিন আমাকে জাস্টিফাই করে দেবে, যে আমি উত্তরগুলো মিলিয়ে নেবে, আমি বলে দেবো উত্তরগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? ওকে দাদা। ওকে, তাহলে আমরা আজকে এখানে ছেড়ে দিচ্ছি। তাহলে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রালের আমাদের সিএফএসি ক্যালকুলেশন হয়ে গেল। এইবার এখান থেকে আমাদের বিগত সালে যত কোশ্চেন এসেছে, সেই 1990-95 থেকে যত কোশ্চেন এসেছে সবগুলো আমরা সলভ করব টপিক ওয়াইজ, মানে সিএফএসি থেকে, যেহেতু সিএফএসিটা আমরা পড়ে ফেললাম, সিএফএসি থেকে কত ধরনের কোশ্চেন এসছে সেইটা আমরা পড়ে ফেলবো আপ টু ডেট করে, তারপর আমরা পরের টপিকে যাব, ঠিক আছে? তাই নেক্সট দিন কিন্তু কোশ্চেন অ্যান্সার হবে প্রথমেই। দাদা রবিবারে ক্লাসটা হবে? রবিবারে তো এর ক্লাস, ওটা আলাদা, হ্যাঁ সেটাই। হ্যাঁ সেটাই। সেটা গ্রুপে ডিসকাস করে নেব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকবে। নেক্সট তোমাদের সিএফটি ক্লাস আবার সেই মঙ্গলবার। আর তোমাদের পরীক্ষা টরীক্ষা আছে নাকি বাকি? ক্লাসে